কলেজে প্রথম দিন আজকে বাদলের। সে রেডি হয়ে কলেজের জন্য বের হলো। নতুন শহর, তাই কাউকে চেনেও না। কলেজের গেটের কাছে আসতেই একটু দূরে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটার বর্ণনা কিছুটা এরকম: দেখতে সুন্দর, কিন্তু বাইকে গুন্ডা স্টাইলে বসে আছে আর সিগারেট খাচ্ছে। বাদল সেদিকে না তাকিয়ে সরাসরি কলেজে যেতে শুরু করলো। এদিকে গন্ডি দেখতে মেয়েটার নাম হলো ইরা। সে এখানকার লেডি ডন, শহরে বড় মাপের এক নেতার একমাত্র মেয়ে। তো এখন সে বাদলকে দেখে তার ফ্রেন্ডদের বলল, দেখ, এই খ্যাতটা কই থেকে আসলো রে? বুঝতে পারছি না রে। চল মজা নেওয়া যাক ছেলেটার সাথে। এই যে মিস্টার খ্যাত, এর কি শোনেন? নেহা বলল। দুইবার ডাকার পরেও বাদল না শোনার ভান করে চলে যাচ্ছিল। এমন সময় ইরা গেল রেগে। তোর থাক এখানে, আমি দেখে আসতেছি। ও, পরিচয় তো দেওয়াই হলো না। ছেলেটার নাম বাদল, শহরের নতুন। বাবা মা থাকার পরেও একা এই নতুন শহরে আসে। আর গল্পের নায়িকা হলো ইরা, নেতার মেয়ে, ভীষণ অহংকারী। বাকিটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। বাদল কলেজের গেটের সামনে। তখন ইরা সামনে এসে পথ আটকে দাঁড়ালো। কিছু বলবেন? আমার ডাক না শোনার ভান করা বের করব। তোকে এতক্ষণ ধরে কি তোর মুখ দেখার জন্য ডাকলাম? হ্যাঁ, কথা কানে যায় না? বয়রা নাকি তুই? দেখুন, কিছু বলার থাকলে বলেন, আমার যেতে হবে। এসবের জন্য নষ্ট করার জন্য সময় নেই। আর ভদ্রভাবে কথা বলুন। এই যে মিস্টার খ্যাত, তোর সাথে কিসের ভদ্রতা? ছোট লোকের বাচ্চা, কিসের অহংকার রে? এত বড় বড় কথা বলিস তুই? দেখুন, আমি খ্যাত, ভালো কথা যা বলার আমাকে বলবেন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। 100 বার বলবো। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? ছোট লোকের বাচ্চা কোথাকার। বাদলের মাথাটা গরম হয়ে যায়। বাদল ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চলে যায় আর বলে, যত সব। এদিকে ইরার বন্ধুরা এইটা দেখে তো হাঁ হয়ে যায়। কলেজের লেডি ডনের গায়ে হাত দিছে। তোকে দেখে নিব। দেখা যাবে, আমি কাউকেই ভয় পাই না। ইরা রেগে একদম শেষ। সে আবার তার বাইকের কাছে এসে কারোর সাথে কথা বলে না, বাইক নিয়ে কলেজে ঢুকে পার্ক করে ক্লাসের দিকে যেতে লাগলো। ক্লাসে ঢুকতেই বাদলকে দেখতে পেয়ে রাগে বেড়ে ডাবল ভোল্টেজ হয়ে গেল। তাও কিছু বলতে পারো না, একটা বান্ধবীর পাশে গিয়ে বসলো। এদিকে বাদল মেয়েটাকে দেখলো, সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই তার। এরকম সময়ে স্যার ক্লাসে আসলো। এসে বাদলকে সামনে ডাকলো। এই হচ্ছে বাদল, খুব ভালো স্টুডেন্ট, আমাদের কলেজে নতুন। বলেই বাদলকে বসতে বলল। এরা মনে মনে প্রতিশোধ নেয়ার কথা ভাবতে ভাবতে জানতে পারলো ছেলেটার নাম বাদল। সবাই ক্লাসে মনোযোগ দিল। সময় যেতে যেতে সেদিনের ক্লাস শেষ। বাদল আর কারোর সাথে সেদিন কথা বলল না। বাসায় গিয়ে রান্না করে খেয়ে পড়তে পড়তে ঘুমায় গেল। সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে চলে গেল কলেজের জন্য। কলেজের গেট দিয়ে ঢুকতে যাবে ঠিক তখনই বাদল পরের দিন তৈরি হয়ে কলেজের জন্য বের হলো। কলেজে ঢুকতে যাবে ঠিক তখনই বাদলের সামনে এসে কয়েকজন ছেলে এসে দাঁড়ালো। প্রত্যেকজনের হাতে হকি স্টিক। বাদল তাদের পথটা আটকে যেতে চাইল, কিন্তু তখনই ওদের ভিতর থেকে একজন ছেলে বাদলের শার্টের কলারটা ধরে তাকে একটা গাছের নিচে গিয়ে সবাই মিলে মারতে শুরু করলো। বাদল চুপচাপ মার খেতে থাকলো। আর দূর থেকে সেটা দেখছে রেশমি। প্রতিশোধ নিতে পারায় খুশি হয়ে লাগছিল তার। একটা সময় রেশমি নিজেই সেখানে গেল। ততক্ষণে বাদলের মাথা ফেটে রক্ত পড়তে শুরু করেছে। সেখানে গিয়ে শাসতে শুরু করলো। হয়েছে, ছাড় এখন। ভালো করেই ওর শিক্ষা হয়ে গেছে। নিজের ক্লাস দেখে লাগতে আসবি, বুঝেছিস? শালা খ্যাত কোথাকার। এগুলো বলে সেখান থেকে চলে যেতে শুরু করলো। আর ছেলেগুলো বাদলকে ফেলে রেখে চলে যাচ্ছে। বাদলের আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে আসতেছে। 5 দিন চলে গেল। বাদলের জ্ঞান ফিরল। উঠতেই সে নিজেকে আবিষ্কার করলো হসপিটালে বেডে। একটু পর একটা মাঝ বয়সের লোক এসে বলল, এখন কেমন লাগছে বাবা? একটু ভালো, কিন্তু আমি এখানে কি করে? সেদিন যখন তুমি রাস্তায় রক্তমাখা অবস্থায় পড়েছিলে, তখন আমি তোমাকে এখানে নিয়ে আসি। আজকে তোমার জ্ঞান ফিরলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বাবা, তুমি রেস্টে নাও, আমি না হয় আসি। আচ্ছা। লোকটি চলে যাবার পর বাদল সবটা মনে করতে থাকলো সেদিনের কথা। সেই দিন বিকেলে বাদলকে হসপিটালে নিয়ে ছেড়ে দেওয়া হলো। সে লোকটিকে আবার ধন্যবাদ জানিয়ে বাসায় আসলো। এদিকে কলেজে নিহা, রেশমি এবং তার বন্ধুরা গল্প করছে। এমন সময় নিহা বলল, ওই দিন ছেলেটার সাথে ওইরকম না করলেও হতো রে। আমরাই তোকে বিরক্ত করতেছিলাম। কি যে হলো দেখ, পুরো 5 দিন কলেজে আসিনি। টেনশন হচ্ছে রে রেশমি।
তোর কি আবার ওই ছোট লোকটার জন্য মায়া জাগলো নাকি রে? হ্যাঁ, আরে না, আসলে ওর কোনো দোষ ছিল না তো। হয়েছে, এখন থাম। বাদল বাড়িতে এসে না খেয়েই ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে কলেজে গেল। এখনো রেশমি কলেজে আসেনি। বাদল ক্লাসরুমে বসে আছে। এমন সময় একটা ছেলে এসে বাদলকে বলল। আমরা বন্ধু হতে পারি? ছেলেটির নাম তারেক। তাদের ভিতর পরিচয় হয়ে গেল। সেদিন তোকে মার খেতে দেখে খুব কষ্ট হচ্ছিল রে, কিন্তু কিছু করার নেই। রেশমি শহরের বড় মাপের একজন নেতার মেয়ে, তার কথায় এই কলেজ চলে। আর ওর ওপর আবার সে এখানকার লেডি ডান। জি অবশ্যই। ও কিছু না রে, বাদ দে। আচ্ছা, এমন সময় সেখানে নিয়ে আসলো। যদিও সে রেশমির বেস্ট ফ্রেন্ড, কিন্তু তবুও সেদিনের কাজটা সে মেনে নিতে পারেনি। বাদল, কেমন আছো তুমি? ভালো, আপনি? ভালো আছি। ওই দিনের জন্য সরি বাদল, আমি থাকার পরেও রেশমিকে আটকাইনি। আরে বাদ দেন। তারপর নিহা চলে গেল। তারেক আর বাদল আবার গল্প করতে শুরু করলো। কিছুক্ষণ পর রেশমি ক্লাসে ঢুকতেই বাদলকে দেখতে পেল। কিছু বলল না, একটা সিট খুঁজে নিয়ে বসে পড়ল। সেদিন বাদলের আর ক্লাস করতে ভালো লাগলো না, তাই সে তারেককে থাকতে বলে বাসায় চলে আসলো। রান্না করে খেয়ে নিয়ে পড়তে বসলো। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেই জানে না। সকালে উঠে রেডি হয়ে কলেজে গেল। গিয়ে তারেকের সাথে বসে গল্প করতে শুরু করলো। নিহাও প্রতিদিন বাদলের সাথে কথা বলতো, তার খোঁজখবর নিত। রেশমির সাথে মেলামেশা কমই ছিল। ক্লাস শেষে গাছতলায় বসে তারেক আর বাদল আড্ডা দিচ্ছে। ঠিক তখন মৌমিতা নামের একটা মেয়ে সেখানে গেল। বাদল, কেমন আছো? এই তো ভালো, আপনি? ভালো। আমরা বন্ধু হতে পারি? মৌমিতা শহরের নাম করা এক ব্যবসায়ীর মেয়ে, দেখতে যথেষ্ট সুন্দরী। আচ্ছা ঠিক আছে। তারপর তারা তিনজন একসাথে আড্ডা দিতে শুরু করলো। তখনই রেশমি, সুমাইয়া এবং রেশমির আরো কিছু বন্ধু সেখানে আসলো। কিরে খ্যাত, ছোট লোক, আবার মমিতাকেও পটিয়ে ফেলেছিস? সেদিনের পরেও তো শিক্ষা হয়নি দেখছি। তোর বাবা মা মনে হয় তোকে এগুলো শিখে এখানে পাঠিয়েছে। বড়লোকের মেয়ে দেখে ভালোই ফাঁদে ফেলেছিস। কোনো কথা না বলে সোজা উঠে গিয়ে রেশমিকে থাপ্পড় মারলো। তুই আবার আমার গায়ে হাত দিলি? হাত দিলাম? আমার মা বাবাকে নিয়ে কিছু বললে আবার মারবো। বলেই সেখান থেকে চলে যেতে থাকলো। আমি নিজেই বাদলের সাথে বন্ধুত্ব করেছি, অসভ্য মেয়ে কোথাকার। বলেই চলে গেল। তারেকও তাদের পিছনে সেখান থেকে চলে গেল। আর পুরো কলেজ রেশমিকে এইভাবে মার খেতে দেখে তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। আবার তুই বাদলকে নিয়ে পড়েছিস? ছেলেটা কি দোষ করেছে? ওকে ওর মতো থাকতে দে না। রেশমি কিছু না বলে সেখান থেকে চলে গেল। বাদল বাসায় এসে খেয়ে একটু পরে আবার ঘুমিয়ে পড়লো। পরের দিন কলেজে এসে ক্লাসে বসতেই টিচার আসলো। এদিকে আজকে রেশমি কলেজে আসেনি। ক্লাস শুরু হলো। একটা ক্লাস করার পরেই তারিক বলল, দোস্ত চল আজকে নদীর ধার থেকে ঘুরে আসি, আর ভালো লাগছে না। আচ্ছা চল। আচ্ছা বাদল, তোর বাবা মা নেই? আছে। তারা কই থাকে? তুই তাদের ছাড়া এখানে একা কেন থাকিস? কোনো এক অজানা কারণে। কারণটা কি? সময় আসুক সব জানতে পারবি, এখন বাদ দে। চল বাসা যায়, অনেক দেরি হয়ে গেল। আর কিছুক্ষণ থাকি? না রে, আজকে একটু কাজ আছে। আচ্ছা চল। তারেক এবং বাদল নদী ধারে বসে আছে। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। এর ভিতর একবার রেশমি কলেজে আসেনি। বাদলও সেটা খেয়াল করলো। আর এখন কলেজে বাদল, মমিতা আর তারিক সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড, সবসময় সাথে সাথেই থাকে। আজ 4 দিন হয়ে গেছে রেশমি কলেজে আসেনি, তাই নিহারও একটু চিন্তা শুরু হলো। আর সে ভাবলো, আজ যদি রেশমি কলেজে নাই আসে তাহলে কলেজ শেষে তারা বাসায় যাবে। বাদলও রেডি হয়ে কলেজের জন্য বের হলো। এই অচেনা শহর এখন তার শুধু দুইজন মানুষই সব থেকে কাছের, আর তারা হচ্ছে তারেক এবং মমিতা। এইসব ভাবতে ভাবতে সে কলেজে পৌঁছে গেল। ক্লাসে ঢুকতে যাবে তখনই কে যেন বাদলকে পিছন থেকে জড়িয়ে ধরলো। বাদল পিছনে তাকাতেই দেখলো। বাদল ক্লাসে ঢুকতে যাবে ঠিক তখনই কে যেন বাদলকে পিছনে জড়িয়ে ধরলো। বাদল পিছনে তাকাতেই দেখতে পেল রেশমি তাকে জড়িয়ে ধরেছে। বাদলের সাথে সাথে সেখান থেকে সরে আসলো। কি সমস্যা আপনার? এসব কি করছেন? আসলে তোমাকে আমার এতদিন এসব
বলে ঠিক হয়নি। আমার ভেতরে কেন জানি খারাপ লাগা কাজ করতে থাকে, নিজের অজান্তেই অপরাধ বোধ কাজ করতে থাকে। একটা সময় কেন জানি নিজের অজান্তেই তোমাকে ভালো লাগতে শুরু করে। আমি তোমাকে ভালোবাসি বাদল। কি? আপনার এসব ফালতু কথা বলার জায়গা পান না? আমার মতো খ্যাত ছেলেকে আপনি ভালোবাসেন? ফান ভালো করতে পারেন আপনি। বলেই সেখান থেকে চলে যেতে থাকলো। প্লিজ বাদল, যেও না, আমায় একটা সুযোগ দাও। বাদল চলে গেল সেখান থেকে। দুইজন ক্লাসে চলে আসলো। বাদলকে যেহেতু সবাই খ্যাত ভাবে, তাই তার সাথে শুধু তারেক ছাড়া কেউই বসে না। সেদিনও ক্লাসে ঢুকে দেখলো তারেক বসে আছে। তার পাশে গিয়ে বাদল বসলো। মিতু সেদিন কলেজে আসেনি। রেশমি ক্লাসরুমে ঢুকে দেখতে পেল যে বাদলের পাশে শুধু একটা সিট খালি। মনে মনে ভাবলো ভালোই হয়েছে। রেশমি একেবারে গিয়ে বাদলের পাশের সিটে বসে পড়লো। বাদল তারেকের সাথে কথা বলতে ব্যস্ত থাকার কারণে সেটা খেয়াল করেনি। কিরে বাদল, রেশমির সাথে কি কথা বলছিলি? ওকে দেখলাম তোকে জড়িয়ে ধরেছে। আর বাদ দে তো সবের কথা। এই কথা বলে পাশে তাকাতে রেশমিকে দেখে চমকে উঠল বাদল। নিজেকে সামনে নিয়ে তারেকের দিকে মুখ ফিরিয়ে কথা বলতে শুরু করলো আবার। তখন স্যার ক্লাসে আসলো। সবাই ক্লাসে মনোযোগী হয়েছিল। বাদল একবার পাশ ফিরিয়ে তাকাতেই দেখলো রেশমি তার দিকে তাকিয়ে আছে। অস্বস্তি ভরা মুখ নিয়ে আবার সামনের দিকে তাকালো। ক্লাস শেষ, সবাই বের হচ্ছে। বাদল, তুই 1 মিনিট দাঁড়া, আমি একটা কাজ করে আসছি। কই যাস? আমি আসি। না, তুই একটু থাক এখানে। আসলে তারিক যাচ্ছিল নেহার কাছে, কারণ সে জানতো নেহা হলো রেশমির বেস্ট ফ্রেন্ড। রেশমির মতো জেদি আর অহংকারী মেয়ে মার খাবার পরেও এমন করে ক্ষমা চাওয়ার আসল উদ্দেশ্য জানার জন্য। তারিক চলে গেল। ঠিক তখনই রেশমি এসে বাদলকে হাত ধরে টানতে শুরু করলো। বাদলের মেজাজটা গেল বিগড়ে। এই মেয়ে, তোমার সমস্যাটা কি বলবো আমাকে? আজব, সেদিন মার খেয়ে কি শান্তি পাওনি? আবার কেন পিছে পড়ে আছো? তোমার অর্থ থাকলেও কোনো মানবিকতা নেই। তোমার মতো মেয়ের সাথে আমি কথা বলতে চাই না। এইসব বলে সেখান থেকে চলে যাচ্ছিল। রেশমি এত চরম পর্যায়ে রেগে গেল যে তার মুখটা লাল হয়ে গেছে। এমনিতে ফর্সা, তার উপর গালে বাদলের হাতে চাপ বসে গেছে। সে মনে মনে বলল, খুব অহংকার আর আত্মসম্মান না তোর? একদিন আমার টাকা দিয়ে সামান্য সময়ের জন্য হলেও আমি তোকে কিনবই। বাদল বাসায় চলে আসলো। এসে মিতুকে কল দিল। কিরে, কলেজ আসিস না কেন? কিছু হয়েছে নাকি? আরে তেমন কিছু না রে। কিছু তো হয়েছেই, বলবি না ভাই? এই নতুন নতুনের শহরে বাদলের চেনার সব থেকে কাছের মানুষ তারিক ও মিতু, এই দুজনই। তাই সে টেনশনে পড়ে গেল মিতুর জন্য খুব। আরে তেমন কিছু না রে, জ্বর একটু। তোর বাসা ঠিকানা বল, আমি দেখবো তোর কেমন একটু জব। আচ্ছা নে। মিতু বাদলকে ঠিকানাটা দিল। বাদল সেই অবস্থাতেই বাসা থেকে বের হলো। একটা দোকানে গিয়ে কিছু ফল কিনলো। যদিও পকেটে নিজের খাবার মতোই যথেষ্ট টাকা নেই, তাও যা ছিল সব দিয়ে ফল কিনে মিতুর বাসার দিকে যেতে থাকলো। তারেকের রাস্তার ভিতর যেতে একবার কল করলো। তারেক বলল সে একটু বাইরে গেছে শহরের, তাই আসতে পারবে না। বাদল ফোনটা কেটে দিয়ে একটু দূরে যাবার পরেই দেখলো যে সামনে মিতুর বাসা। সে ঠিকানায় পৌঁছে গেছে। বাসায় কলিং বেল চাপতেই মিতুর মা দরজাটা খুলে দিল। বাবা, তুমি কি বাদল? জি আন্টি, কিন্তু আপনি কিভাবে জানলেন? আসলে মিতুর মুখে তোমার নাম শুনেছি, আর ও একটু আগেই বলল যে তুমি নাকি আসবে, তাই আর কি। ও, মিতু কই আন্টি? ওপরের রুমে আছে, যাও দেখা করো বাবা। বাদল ফলের ব্যাগটা মিতুর মায়ের হাতে দিয়ে উপরে চলে গেল। গিয়ে দেখলো মিতু শুয়ে আছে, হাতে স্যালাইন দেওয়া। এই তোর কম জ্বর না? মিতু বাদলকে দেখতে পেয়ে উঠে বসলো। আরে তেমন কিছু না রে, তোর কি খবর? এই তো আছি। তারা দুইজন অনেকক্ষণ কথা বলতে বলতে মিতুর মা খাবার নিয়ে আসলো। বাদল প্রথমে খেতে না চাইলেও পরে মিতু আর তার মায়ের জোড়াজুড়িতে খেয়ে বের হয়ে আসলো। বাদল হুট করে রেশমির কথা ভাবতে লাগলো। আজকে তাকে এইভাবে না মারলেও হতো। হয়তো মেয়েটা তার কাছ থেকে সত্যি ক্ষমা চেয়েছিল। বাদলের যে রেশমিকে ভালো লাগে না তা নয়, কলেজে ঢোকার সময় প্রথমবার দেখা সেই গন্ডি মেয়েটা তার বুকে দাগ কেটেছিল, যা অন্য কারোর জন্য কখনো হয়নি। কিন্তু রেশমি তার সাথে করা এইসব আচরণ সে বলতে পারছিল না। না,
কালকে গিয়ে মেয়েটার সাথে সব রাগ মিটিয়ে নিব। ক্ষমা যখন চাচ্ছে একটা সুযোগ তো দেয়াই উচিত। এসব ভাবতে ভাবতে বাদল তার বাসার সামনে চলে আসলো। তখন পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখতে পেল তারেকের নাম্বার। ফোন ধরতেই বাদল যা শুনতে পেল তাতে তার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ শুনতে পেল। সেই লোকটি বাদলকে বলল, তারেকের অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শুনে বাদল সেখানে বসে পড়ল। তার মাথায় যেন বাস ভেঙে পড়েছে। তার হাত থেকে ফোনটা পড়ে যায়। কারণ তারেকই এমন ছিল যে তার এই শহরে একমাত্র বাদলের ছেলে, বেস্ট ফ্রেন্ড। তারেকের নিজের কেউ নেই। অনেক আগে বাবা মা মারা গেছে। এসএসসি পরীক্ষার সময় মাও মারা যায়। এই শহরে তার কেউ ছিল না। টিউশনে পড়িয়ে নিজের খরচ চালাতো। তো বাদল ফোনটি মারি দিয়ে তুলে আবার তারেকের নাম্বারে কল দেয়। তারেক এখন কোথায়? মোড়ের ওইখানে পড়ে আছে ভাইয়া, আপনি তাড়াতাড়ি আসেন। বাদল কিছু না বলে রাস্তার মোড়ের দিকে যেতে শুরু করলো। ওইখানে যেতেই দেখলো মানুষজনের ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই তার বুক যেন ছিঁড়ে ফেলবে এরকম কষ্ট হতে শুরু করলো। তার কলেজের দোস্ত মাটিতে পড়ে আছে। সবাই বাদলকে বলে একটা গাড়ি থামিয়ে তাদেরকে হসপিটালে পাঠিয়ে দিল। বাদল কোনো কথা বলতে পারলো না। শুধু যে লোকটা তাকে খবর দিয়েছিল তাকে ধন্যবাদ জানালো। হসপিটালের কেবিনে বসে আছে বাদল, মনের ভিতর হাজারো ভয় এবং শঙ্কা নিয়ে। হঠাৎ নার্স কেবিন থেকে বের হলো। বাদল নার্সকে অনেক প্রশ্ন করতে শুরু করলো। নার্স কোনো উত্তর না দিয়ে চলে গেল। একটু পর ডাক্তার বের হলো। এখন কেমন আছে তারেক ডক্টর? দেখুন, ওর অবস্থা বেশি ভালো না। মাথায় অনেক ইনজুর হয়েছে, প্রচুর রক্ত বের হয়ে গেছে। ওর এক্ষুনি একটা অপারেশন করতে হবে। আপনি দ্রুত রিসেপশনে 20 লাখ টাকা জমা করে দিন, হাতে বেশি সময় নেই। আচ্ছা ডক্টর, আপনারা অপারেশন শুরু করুন, আমি টাকা নিয়ে আসছি। এইটা বলেই বাদল সেখান থেকে বের হয়ে গেল। তার মাথায় এখন পাগলের মতো সব চিন্তা ভাবনা আসতে শুরু করলো। কি করে এত টাকা জোগাড় করবে। এমন সময় তার রেশমির কথা মনে পড়ল। সে কোনো কিছু না ভেবে নেহাকে কল করে। রেশমির নাম্বারে কল দিল। হ্যালো, কে বলছেন? আমি বাদল। ও আচ্ছা, বলো কি বলবে। তোমার সাথে একটু দরকার আছে। আমার বাসায় আসো। বলেই ঠিকানা দিয়ে দিল। বাদল সেই মতো রেশমির বাসায় গিয়ে কলিং বেল চাপতেই রেশমির দরজাটা খুলে দিল। বলো কি দরকার। বাদল তারেকের অ্যাক্সিডেন্টের সব ঘটনা বলল। তারপর নিজের মনের কথাও বলে দিল। আর বলল যে সব শোনার পর রেশমি হাসতে শুরু করলো। বাদল কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর রেশমি বলতে শুরু করলো, তুই কি ভাবছিস? তুই কি ভেবেছিস ছোট লোকের বাচ্চা তোকে আমি ভালোবাসি? আমি তোকে ওইসব বলেছিলাম ভালোবাসি তোর ওপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এখন তো দেখছি পাখি নিজে এসছে। তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমি ভালোবাসবো এটা ভাবলি কি করে তুই? ভালোবাসি বলতে না বলতেই টাকা চাইতে চলে এসছিস। বাদলের এইসব কথা শুনে বাদলের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে শুরু করলো। কার কাছে যাবে, কার থেকে চাইবে এত টাকা? যাকে ভালোবেসে ফেলেছে, এত কিছু সহ্য করার পরেও যাকে বিশ্বাস করতে শুরু করলো, সে এইভাবে তার সাথে খেলতে শুরু করেছে। এইসব ভাবতে ভাবতে বাদল চলে যাচ্ছে। তখনই রেশমি পিছন থেকে বাদলকে ডাক দিল। এই ছোট লোক শোন, আমি তোকে টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। তোকে আমাকে বিয়ে করতে হবে। বাদল কোনো কিছু না ভেবে হ্যাঁ বলে দিল। কারণ তখন তার চোখের সামনে শুধু তারিকের মুখটা ভাসছে। কিভাবে তাকে বাঁচাবে সে চিন্তা ছাড়া আর কিছুই নেই মাথায়। এই কন্ট্রাক্ট পেপারে সাইন কর। বাদল 7-5 না ভেবে সাইন করে দিল। কত টাকা লাগবে? 20 লাখ। এখান দ্বারা আমি টাকা আনছি। কিছুক্ষণ পর টাকাটা এনে বাদলকে দিল। বাদল কোনো কিছু না ভেবে হাসপাতালে গিয়ে রিসেপশনে টাকাটা জমা দিয়ে দিল। অপারেশন শুরু হলো। বাদল বাইরে চিন্তা ভরা মুখ নিয়ে বসে আছে। অপারেশন শেষ হলো। ডাক্তার বের হলো। এখন রোগীর কি অবস্থা ডক্টর? এখন রোগী বিপদমুক্ত। ধন্যবাদ। বাদল কেবিনের ভিতর চলে গেল। তারেক শুয়ে আছে। বাদল ওর পাশে বসলো। বসে বসে রেশমির বলা কথাগুলো ভাবতে শুরু করলো।
ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়ালই নেই। পরের দিন রেশমি বাদলকে তার বাসায় ডাকলো। বাসায় ঢুকে তো বাদল অবাক। রেশমি বাবা মা এবং আরো কয়েকজন বসে আছে। বাদলকে রেশমি মা বাদলের নিজের সম্পর্কে বলতে বলল। ঠিক তখনই রেশমি বাবা বলে, তাই রেশমি মাও আর কিছু জানতে চাইলো না। আমার মেয়ের পছন্দ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। বাবা, তোমার যদি মত থাকে তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিন ঠিক করা হোক। বাদল শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দিল। তারপর বাসা থেকে বের হয়ে আসলো। 3 দিন পর বিয়ে। মনও ভালো নেই আর তারেক অসুস্থ। তাই তার 2 দিন আহার কলেজে গেল না। তারেকের কাছে থেকে তার সেবা করেই 2 দিন চলে গেল। তারেক জানেও না যে তাকে বাঁচানোর জন্য বাদল নিজেকে বলি দিয়েছে, নিজের আত্মসম্মানকে বলি দিয়েছে। অসুস্থ হবার কারণে বাদলও কিছু বলেনি। 2 দিন দেখতে দেখতে চলে গেল। বাদল শুধু রেশমি সেদিনের কথাগুলো ভাবছে। একটা সময় ঘুমিয়ে পড়ল। এদিকে রেশমিও ভাবছে একবার বিয়ে হোক, আমাকে পুরা কলেজের সামনে অপমান করার মজাটা বুঝিয়ে দিব বাদল। ভাবতেই খুশি লাগছে রেশমির। রেশমি আসলে বাদলকে কাজের লোকেই বানাতো, কিন্তু কেন বিয়ে করেছে তা চাইলে সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আজ বাদল এবং রেশমির বিয়ে। সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেল। বাদল বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় রেশমির মা আসলো। বাবা, আমার মেয়েটাকে একটু দেখে রেখো, ও কিন্তু ভীষণ জেদি একটা মেয়ে। আমার কাছে এক রকমের হাত জোর করার ভঙ্গিতে বলল, আচ্ছা আমি আমার সবকিছু দিয়ে ওকে দেখে রাখবো। যাও বাবা, ভেতরে যাও, মেয়েটা একা বসে আছে। রেশমির মা চলে গেল। বাদল ভিতরে ঢুকলো। একটু সামনে যেতে রেশমি, আচ্ছা আমি আমার সবকিছু দিয়ে ওকে দেখে রাখবো। যাও বাবা, ভেতরে যাও, মেয়েটা একা বসে আছে। রেশমি মা চলে গেল। বাদল ভিতরে ঢুকলো। একটু সামনে যেতেই রেশমি পেছন থেকে উঠে এসে বাদলের সামনে দাঁড়ালো। ভাবছি মেয়েটা মনে হয় সালাম করতে এসেছে। মেয়েটা তো ভালো হলো কি করে? এই জানোয়ার, ছোট লোকের বাচ্চা, কি ভেবেছিস আমি তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছি? মানে আমি কিছু বুঝতেছি না। রেশমি, এসব কি বলছো তুমি? তুমি তো আমার বিয়ে করা বউ। আমি তো দেখছি তুই শুধু খ্যাতি না, সাথে সাথে একটা গাধাও। তোর মতো ছোট লোক হবে এই রেশমির স্বামী? এই দেখ। হাসতে হাসতে বাদলকে সেই দিনের সাইন করে পেপারটা দিল। পেপারটা পড়তে শুরু করলাম। পরে বুঝলাম আমাদের বিয়েটা শুধুমাত্র 1 বছর কন্ট্রাক্ট। 1 বছর পর আমার রেশমিকে ডিভোর্স দিতে হবে। খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছে এক্ষুনি মরে যাব আমি। কারণ হাজার রাগ করে থাকলেও মনে মনে রেশমিকে ভালোবেসে ফেলেছিলাম। আর সে রেশমি আমার সাথে বিয়ে নিয়ে খেলল। বড়ই আজব দুনিয়া। এসব ভাবতে ভাবতে কখন চোখের কোণে বিন্দু বিন্দু জল এসে গেছে বুঝতেই পারলাম না। তুই শুধু আমার একটা চাকর। আজ থেকে আমার সব কাজ তোকে করতে হবে। আমি তোকে 1 বছরের জন্য টাকা দিয়ে কিনে নিয়েছি। চাকরি যখন বানাবে তাহলে বিয়ে কেন করলে? বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে না খেললেও তো পারতে। ওরে ছোট লোক, তোর দেখছি এখনো বড় বড় কথা বলার স্বভাব যায়নি। আচ্ছা ব্যাপার না, সোজা হয়ে যাবি খুব তাড়াতাড়ি। আর তুই যখন জানতেই চাইলি যে তোকে কেন বিয়ে করেছি, তবে শোন, বাবা আমায় 1 মাস সময় দিয়েছিল নিজের পছন্দ মতো ছেলের সাথে বিয়ে করার জন্য, কিন্তু আমি এখনই বিয়ে করতে চাইনি। আর আমাকে কেউ এত কম সময়ের জন্য বিয়ে করবে না। আর তখনই আমি তোকে পেলাম। তুই এখন আমার চাকর হয়েও থাকতে পারবি এবং 1 বছর পর আমি তোকে ডিভোর্স দিয়ে নিজের ইচ্ছে মতো যে কোনো কাউকে বিয়ে করতে পারবো। রেশমি আবার হাসতে হাসতে বলতে শুরু করলো। এইসব বলেই রেশমি বিজয় হাসি হাসতে শুরু করলো। এতক্ষণে পারুকগণ নিশ্চয়ই বুঝে গেছেন রেশমি কেন বাদলকে শুধু চাকর না বানিয়ে বিয়ে করার জন্য কারণ। আমিও কিন্তু সত্যি তোমায় ভালোবেসেছি। চুপ, ছোট লোক। আমার মাসের খরচ জানিস তুই? আসছে আমায় ভালোবাসতে। তোর তো দেখছি বিয়ে করে ভালোই সাহস বেড়ে গেছে। বলে ঠাস ঠাস বাদলকে আবার থাপ্পড় মারল রেশমি। তারপর বলল, খবরদার নিজেকে আমার স্বামী ভাববি না। টাচ করার সময় তো দূরেই থাকলো। যা গিয়ে মাটিতে শুয়ে পড়। এটা বলেই রেশমি গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে চোখ থেকে পানি পড়তে শুরু করেছে নিজেও জানি না। আসলেই ভালোবাসা বলতে কিচ্ছু হয় না, কিন্তু আমার যে
আজ কিছুই করার নেই। টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছি, 1 বছরের জন্য। এসব ভাবতে ভাবতে মাটিতে গিয়ে শুয়ে পড়লাম। সকাল হয়ে গেছে। বাদলের ঘুম ভেঙে গেল, কিন্তু বাদলের ঘুম নিজে থেকে ভাঙেনি। বাদল চোখ খুলতেই দেখলো তার পুরা শরীর ভেজা। মাথায় হাত দিয়ে দেখলো, পাশে তাকাতে দেখলো রেশমি দাঁড়িয়ে আছে রাগী লোক নিয়ে। কি হয়েছে রেশমি? আর আমি ভিজলাম কি করে? তুই ভিজবি না তো কি আমি ভিজবো? বাবু সোনা বলে তোর ঘুম ভাঙাতে হবে? না না, তা না, ডাকলেই তো পারতে। চুপ কর। আজকে কলেজ করে ছুটি নিয়ে আসবি। কেন? আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি? ছোট লোকের শখ কত, তুই আবার কাজের লোক। তোর সাথে ঘুরতে কেন যাব? তুই নতুন বাসাতে যাব, সেই সব কাজ তোকে করতে হবে, তাই ছুটি নিতে বলেছি। সেটা ভালো করে বললেও তো হতো রেশমি। এই ছোট লোক, তুই আমার নাম ধরে কেন ডাকছিস? তুই আমার কাজের লোক ভুলে গেছিস? আজ থেকে শুধু আমার মা বাবার সামনে বাদ দিয়ে সব জায়গায় আমার ম্যাডাম বলে ডাকবি। চর খেয়ে চুপ করে রইলাম, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। এখন যা, রেডি হয়ে নে, কলেজে যেতে হবে। আপনি যাবেন তো আমি কি করব? এই, তোকে এত প্রশ্ন করার অধিকার কে দিয়েছে? আমি গাড়ি করে কলেজে যাব, তুই গাড়ি ড্রাইভ করবি। আচ্ছা, এটা বলে সেখান থেকে চলে আসলাম। এদিকে তারেক এখন সম্পূর্ণ সুস্থ। আমিও কিছু বুঝতে পারছি না রে। বাদলের থেকে সব শুনতে হবে, কিন্তু তার আগে বাদলকে একটা ধন্যবাদ জানাতেই হবে। রেডি হয়ে এসে দেখলাম রেশমি বসে আছে। ম্যাডাম চলুন। চল। তারেক এখনো জানি না এসব বিয়ের ব্যাপার। বাদল গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। দুইজনের ভিতর কোনো কথা হলো না। কলেজে পৌঁছে গেল দুজন। এই যে ম্যাডাম, নামুন, আমরা পৌঁছে গেছি। গাড়ি থেকে নামলাম, যা গাড়ি পার্ক করে আয়। আচ্ছা। তারেক আজকে অনেক আগেই কলেজে এসেছে। বাদলকে রেশমির গাড়িতে দেখে বেশ অবাকই হলো সে। আজ মিতুও কলেজে এসেছে। বাদলের রেশমি গাড়িতে তাকাটা তার চোখেও এড়ালো না। জানিসই তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি এখন একমাত্র বেঁচে আছি ওই ছেলেটার জন্য। সেই দিন যদি সে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে সেবা না করতো, তবে আমি আর আজ এখানে থাকতে পারতাম না, এইভাবে কথা বলতে পারতাম না রে। আমার কলেজের বেস্ট ফ্রেন্ড। এদিকে রেশমি চলে গেল তার বান্ধবী আর ছোট ছেলে বন্ধুদের কাছে গল্প করতে। গাড়ি পার করে গাছতলার দিকে যেতে লাগলাম। তারেক ছেলে দেখে এগিয়ে আসলো। কিরে বাদল, কেমন আছিস? সেদিনের জন্য অনেক অনেক ধন্যবাদ। তুই না থাকলে আমার কি যে হতো। আরে বাদে তো, বন্ধু হয়ে যদি অন্য বন্ধুর কাজে না আসে তাহলে কিসের বন্ধু? চলে আসছে সেখান থেকে। ভাবছি আজ আর ক্লাস করবো না। ক্লাস থেকে বের হতেই তারেক সামনে এসে দাঁড়ালো। চোখের জল মুছে ওকে কিছু বলতে যাব, তখনই আমি না হয় সেদিন মরে যেতাম, তাই বলে তোকে এইসব করতে হবে? বাদলকে মেরে কান্না করে ওকে বুকে জড়িয়ে নিলাম। এই সবের কি দরকার ছিল বাদল? আমার জন্য নিজের জীবন কেন বলি দিলি? আমার কাছে তোর প্রাণ বাঁচানোটা তখন বেশি জরুরি ছিল। তারকের দিকে তাকাতে দেখলাম ও কাঁদছে। এত কাঁদছিস কেন? তুই আমাকে এত ভালোবাসিস। এখন বাদ এসব। তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? আমার জন্য আজকে তোর আত্মসম্মান বিক্রি হয়ে গেল। আরে বাদ দে না। তুইও তো কাঁদছিস। মাহিরের কথায় বাদলের চোখে হাত দিয়ে দেখলো তার চোখে পানি, কিন্তু আর বলতে পারল না। স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসলো। এদিকে রেশমি সব ক্লাসই করলো। ক্লাস শেষে নিহাকে দেখতে পেল। কিরে নিহা, তখন তুই ওইভাবে চলে গেলি কেন? কিছু না বলেই চলে আসলাম। বাসায় আসার পর কেন জানি বাদলের কথা মনে পড়ছে না, একটু খোঁজ নেই। বাদলের নঙে ফোন দিলাম। হ্যালো। বাদল, আমি নিহা। জি, চিনতে পারছি। ফোন দিলেন যে, কোনো দরকার আছে কি? এমনি। কি ফোন দিতে পারি না নাকি? তোমার খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম। কি করো? জি পারেন, আপনার যখন ইচ্ছা ফোন দিন, আমি বসে আছি। আপনি কি করেন? আমিও। এমন সময় রেশমিও বাড়িতে আসলো। আজ রেশমির মা বাসায় নেই। রেশমি রুমে ঢুকতেই দেখতে পেল বাদল কার সাথে যেন কথা বলছে। দেখে তো রেশমির মাথা গেল বিগড়ে।
এই জানোয়ারের এক জানোয়ারের বাচ্চা, তোকে না আমি কলেজ থেকে আসার পর রেডি হয়ে থাকতে বলেছিলাম? কোনো কাজ তো করিসই নি, উল্টো আবার ফোনে কথা বলতে শুরু করেছিস। রেশমি সরি, খেয়াল ছিল না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার চাকর, সেটা কি ভুলে গেছিস? আমার নাম ধরে ডাকছিস কোন সাহসে? বলেছি না ম্যাডাম বলে ডাকবি। সরি ম্যাডাম। এতক্ষণ ফোন কাটেনি নিহা। রেশমি এসব কথা সেও শুনছিল। রেশমি নিহার বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও কেন যেন ঘৃণা জন্মাচ্ছিল নিহার রেশমির উপর। সে এইসব কথা সহ্য করতে না পেরে ফোনটা কেটে দিল। কথাটা যেন মনে থাকে। এখন রেডি হয়ে নে, আজই আমরা নতুন বাসায় চলে যাব। আচ্ছা। খাওয়া শেষ করে দুইজন রেডি হয়ে নতুন বাসায় গেল। গাড়ির ভিতর কেউ কারোর সাথে কথা বলল না। বাড়িতে পৌঁছে গেল দুইজন। বাদলকে গাড়ি পার্ক করতে বলে রেশমি সেখানে দাঁড়িয়ে রইল। বাদল আসতেই চল এখন। চলুন। গাড়িতে গিয়ে পুরো বাসা গোছানো থেকে সব কাজ বাদল করলো। রাত হয়ে গেল কাজ শেষ করতে করতে। আমার খাবার রেডি কর। আমি তো রান্না করতে পারি না। এইসব আমি জানি না। 15 মিনিটের ভেতর ডিনার রেডি করবি তুই। বাদল কিছু না বলে রান্নাঘরে চলে গেল। রান্না করলো পরোটা, ডিম ভাজি আর তার সাথে টমেটো চাটনি। প্লেটে পরিবেশন করে রেশমিকে ডাকলো। রেশমি এতে খেতে বসলো। খাবার মুখে দিতেই এসব মানুষ খায়? এত লবণ! বলে প্লেটটা বাদলের দিকে ছুঁড়ে মারলো। বাদল চুপচাপ এক মনে দাঁড়িয়ে আছে। যা এক্ষুনি বাইরে থেকে খাবার নিয়ে আয়। বাদল এত রাতে বাইরে চলে গেল। খাবার কিনে আবার বাসায় এসে রেশমিকে সেগুলো পরিবেশন করে দিল। রেশমি খেয়ে ঘরে চলে গেল। বাদল সেদিনও না খেয়েই অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন কলেজে গেল দুজন একই সাথে। রেশমি চলে গেল ওর বন্ধুদের কাছে। বাদল, মাহি আর ঈশা। ঈশা নাম দিলাম, পানা গাছতলায় বসে কথা বলছিল। এমন সময় নিহা আসলো সেখানে। বাদল সরি, কালকে আমার জন্য তোমাকে এত কথা শুনতে হলো। আরে তেমন কিছু না। না আসলে দোষটা আমারই, তোমাকে তখন ফোন দেওয়াটা ঠিক হয়নি। আরে ওসব কিছুই না। নিহা ঈশা আর মাহিকে সব কথা বলল। কাল যা যা ফোনে শুনেছে সব বলল। মাহিরের খুব কষ্ট হতে শুরু করলো। ঈশার তো মাথায় আগুন। তোরা থামতো। এমন সময় বাদলের চোখ গেল সামনে। দেখলো সেখানে রেশমি এবং তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। রনি বারবার রেশমির গায়ে হাত দিচ্ছে। রনি রেশমির বন্ধু। বাদলের এটা দেখে যেন মাথায় রক্ত উঠে গেল। যতই হোক না কেন সে রেশমিকে মন থেকে ভালোবাসে, আর এখন রেশমি তার স্ত্রী। বাদল, তোমার সাথে আলাদা করে আমার কিছু কথা ছিল। একটু পরে কথা হবে। বলেই উঠে সেখানে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। তুই আমার স্ত্রীর গায়ে হাত কেন দিবি? আবার মারলাম রনিকে। রেশমি পায়ের জুতা খুলে সেইটা নিয়ে সবার সামনে বাদলকে মারতে শুরু করলো। আমার বন্ধু আমার সাথে কি করবে সেটা ওর আর আমার বিষয়। মারতে মারতে এই কথা বলছি। নিশ্চুপ ভাবে মার খাচ্ছি, সবাই আমাকে দেখে হাসছে। দূর থেকে ঈশা, নেহা এসব দেখে সেখানে গিয়ে দুইজন মিলে রেশমিকে থামালো। মাহি শুধু দূর থেকে এসব দেখছে আর তার মনের ভিতর খুব জন্ম নিচ্ছে। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। নড়াচড়া করবার শক্তিও নেই। কোনো মতো একটা ক্লাস করে ছুটি নিয়ে চলে আসলাম। এদিকে রেশমির রাগ যেন আরো বেড়ে গেছে। রেশমি এসব ভাবতে ভাবতে ক্লাস শেষ করে দোকানে গেল। একটা বেল্ট কিনলো। তারপর বাসে গিয়ে একটা কলিং বেল চাপলো। বাদল দরজা খুলে দিতেই রেশমি এসব ভাবতে ভাবতে ক্লাস শেষ করে দোকানে গেল। একটা বেল কিনলো। তারপর বাসায় গিয়ে কলিং বেল চাপলো। বাদল দরজা খুলে দিতেই রেশমি ধাক্কা দিয়ে ফেলে দিল বাদলকে মাটিতে। তারপর বেল দিয়ে মারতে শুরু করলো। ইচ্ছা মতো মারতে থাকলো, কিন্তু বাদল কিছুই বলছে না। তার মনে হয় কোনো অনুভূতি কাজই করছে না, কারণ সে তো নিজেকে বিক্রি করে দিয়েছে। একটা সময় রেশমি মারতে মারতে ক্লান্ত হয়ে থেমে গেল। বাদল চুপচাপ মাটিতে বসে আছে। বেল্টের মারের কারণে কোনো কোনো জায়গা কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। বাদলের সেদিকে কোনো খেয়ালই নেই। যা গিয়ে আবার খাবার রেডি কর, আমি যাতে ফ্রেশ হয়ে এসে সব রেডি দেখি। কিছু না বলে চুপচাপ চলে আসলাম। যদিও ব্যথায় নড়াচড়া করতে পারবো না এরকম অবস্থায়, তারপরেও সবকিছু রেডি করলাম। এই তো সবে শুরু। বাদল, তুই আমাকে পুরা কলেজ ক্যাম্পাসের সামনে অপমান করেছিস, আমার গায়ে হাত তোলে সাহস দেখিয়েছিস, আমাকে রিজেক্ট করেছিস, আবার এখন আমার বেস্ট ফ্রেন্ড নেহাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস।
বলেই রুম থেকে বেরিয়ে আসলাম। রেশমি খেয়ে উপরে চলে গেল। আমি না খেয়ে রুমে গিয়ে শুয়ে আছি। এমন সময় ফোন বেজে উঠল। দেখি মিতুর কল। রিসিভ করলাম। বাদল, এখন কই তুই? বাসায়। কেন? নদীর ধারে চলে আয় এক্ষুনি। এখন বিকেল হয়ে গেছে। আরে হয়েছেটা কি সেটা বল। তোকে আসতে বলছি, আয় তুই। আচ্ছা, কোনো কিছু আর বললাম না। নদীর ধারে চলে গেলাম। গিয়ে দেখি এক জায়গায় মিতু দাঁড়িয়ে আছে। কিরে, এতক্ষণ লাগে আসতে? পুরা আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। আরে একটু দেরি হয়ে গেল। তো কেন ডাকলি? কোনো দরকার আছে কি? এমনি। কি আর ডাকতে পারি না? না, তা নয়। এমন সময় মিতুর চোখ পড়ল বাদলের ঘাড়ির দিকে। দাগ দেখে বুঝতে পারলো বেল দিয়ে মারার জন্য এই দাগটা হয়েছে। কারো ঘাড়ে যদি এমন দাগ হয় তাহলে সারা শরীরে কেমন অবস্থা হবে ভাবতে নিজের ভিতর আটকে উঠল। তাও নিজেকে সামলে নিল। তোর ঘাড়ে কি হয়েছে দেখি? বুঝতে পারলাম মিতুর চোখে কিছু পড়েছে। লুকানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ইস, কিভাবে মেরেছে! জানোয়ারও মনে হয় এতটা হিংস্র হয় না। আরে বাদ দে সব। আজ এখানে একবারে খেয়ে তারপর যাবি। কিসের বাদ দিব? তুই চল এক্ষুনি আমার বাসায়। ঔষধ তো লাগাসনি বোঝাই যাচ্ছে। চুপচাপ আমার বাসায় চল এখন, না হলে আমার থেকে বেশি খারাপ কেউ হবে না। প্রথমে না করলেও লাভ হলো না। জোর করে আমাকে নিয়ে গেল। তারপর ওষুধ লাগিয়ে দিল। আমি আর কিছু বললাম না। মিতুর মা এসে সব দেখে আর কিছু বলল না। একটা হাসি দিয়ে চলে গেল। আমিও কিছু বুঝলাম না কি ছিল সে হাসির মানে। না রে, এখনই যেতে হবে। চুপ, 1 মিনিট দাঁড়া, আমি আসছি। বাদুলের জন্য খাবার নিয়ে গেলাম, তারপর ওকে তুলে খাইয়ে দিলাম। এখন যাই? আচ্ছা যা, সাবধানে যাস, কাল দেখা হবে। আচ্ছা। অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। রেশমির খাওয়া এখনো হয়নি। তাড়াতাড়ি বাসায় চলে গেল বাদল। বাসায় ঢুকতেই, এই ছোট লোকের বাচ্চা, কই গিয়েছিল তুই? কয়টা বাজে দেখেছিস? আসলে একটু কাজ ছিল। তোর আবার কাজ? তাদের খাবার রেডি কর আমার, না হলে তোর কপালে দুঃখ আছে। আচ্ছা, রেশমি খাবার রেডি করে দিলাম। রেশমি খেয়ে চলে গেল। বাদলও সবকিছু পরিষ্কার করে রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে অন্যদিনের মতো দুজনে একই গাড়িতে বসে কলেজে গেল। রেশমি গাড়ি থেকে নেমে চলে গেল। বাদল গেল গাড়ি পার্ক করতে। আজ তারা বেশ তাড়াতাড়ি কলেজে এসেছে। আর তারিক মিতু কেউ এখনো আসেনি কলেজে। বাদল গাড়ি রেখে গাছতলার দিকে যেতে থাকলো। তখনই নিয়ার সামনে এসে দাঁড়ালো। বাদল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলার জন্য অনেক সুযোগ খুঁজেছি, কিন্তু রেশমি না হয় অন্য কেউ তোমার সাথে থাকার কারণে সুযোগটা পাইনি। জি বলো, কি বলবা? আচ্ছা বাদল, তুমি কি জানো তারেকর অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? কেন? জানি তো, ওকে একটা গাড়ি মেরে দিয়েছিল। এতটুকু ঠিক আছে বাদল, কিন্তু তুমি কি জানো যে তারেকের অ্যাক্সিডেন্ট রেশমি করিয়েছিল? আর যেই গাড়ি দিয়ে তারেকের অ্যাক্সিডেন্ট হয় সেটা রেশমি ড্রাইভ করছিল। কি বলছেন এসব জাতা? এটা হতে পারে না। তারকের অ্যাক্সিডেন্ট করিয়ে রেশমির কে লাভ? এটাই হয়েছে বাদল। রেশমি আমার বেস্ট ফ্রেন্ড, ওর নামে মিথ্যা বলে আমার কি লাভ তুমিই বলো? ওই দিন যখন তুমি রেশমিকে মেরেছিলে তখন রেশমিকে আমি দেখেছি। সে গাড়ি ভাড়া করে তারেকের অ্যাক্সিডেন্ট করানোর জন্য, কারণ রেশমি বুঝতে পেরে গেছিল তোমাকে সে টাকা দিয়ে কিনতে পারবে না। আর অপমানের প্রতিশোধ নেবার জন্য সে এটা করলো, কারণ রেশমি জানতো তারেকের কিছু হলে তুমি ঠিক থাকতে পারবা না, আর তারেকের চিকিৎসার টাকার জন্য তুমি রেশমির কাছেই যাবা। এসব কথা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে শুরু করলো। কিছু বলতে পারলাম না, নিশ্চুপ দাঁড়িয়ে আছি। এটাই সত্যি বাদল, আমি এখন গেলাম, তোমাকে জানানোর দরকার ছিল তাই জানালাম। সারাদিন এসব ভাবতে ভাবতে কেটে গেল বাদলের। ক্লাসে মন দিতে পারলো না। তারিক বাদলের পাশে বসেছিল। কিরে বাদল, ক্লাস বাদ দিয়ে কি এত ভাবছিস? ও কিছু না রে। ক্লাস শেষ হলো। রেশমিকে বাদল গাড়িতে করে বাড়ি নিয়ে আসলো। বাড়ি আসার পর রেশমি উপরে চলে গেল। বাদলকে নিচে দাঁড়াতে বলে বাদল দাঁড়িয়ে আছে। রেশমি উপর থেকে বেল্ট এনে বাদলকে মারতে শুরু করলো। বাদল কিছু বলছে না, কারণ জানে এখন প্রতিদিনের এটাই তার প্রাপ্য।
অভ্যাসের মতো হয়ে গেছে। রেশমি ক্লান্ত হয়ে থেমে গেল, উপরে চলে গেল। এমন সময় বাদল পিছনে থেকে ডাক দিল, এই যে ম্যাডাম, একটু শুনুন। কি হয়েছে বল। একটা সত্যি কথা বলবেন? কি বল। তারকের থেকে নাইস করলাম। অ্যাক্সিডেন্ট আপনি করিয়েছিলেন, তাই না? হ্যাঁ আমি করিয়েছিলাম, তোকে কিনেও নিয়েছি। আর কিছু? নাইস তো আপনার কোনো ক্ষতি করেনি। আপনার তো ক্লাসমেট ছিল সে। যা করেছি আমি করেছি। যা করেছি বেশ করেছি। ছোট লোকের বাচ্চা, তোকে কৈফিয়ত দিতে হবে আমার? হ্যাঁ, আমি অনেক ছোট লোক, কিন্তু আপনার মতো না। আপনার প্রতি আমার একটা ভালোবাসা ছিল। আপনি যতই আমার উপর অত্যাচার করুন না কেন, সেটা কখনোই মুছে যেত না। কিন্তু আজ আমি যা জানলাম, তারপর থেকে কোনোদিন আপনার নামের সাথে ভালোবাসা নামের কোনো শব্দ বসাবো না। আপনার জন্য থাকবে শুধুই আমার ঘৃণা। চুপ, ছোট লোক। তোর আবার ভালোবাসা আসছে বড় বড় কথা বলতে। চুপচাপ চলে গেলাম সেখান থেকে। রাতে রেশমিকে খাবার দিয়ে নিজে খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন কলেজ গেলাম। কলেজ শেষ করে বাসায় আসার পর রেশমি খেয়ে রুমে চলে গেল। আমিও খেয়ে শুয়ে আছি। তখন রেশমি ফোন করলাম। আমি ক্লাবে যাব, গাড়ি বের কর। আচ্ছা। গাড়ি বের করে দাঁড়িয়ে আছে নিচে। রেশমি রেডি হয়ে চলে আসলো। ক্লাবের সামনে গাড়ি থামাতেই দেখি রেশমির বাবা নিহা দাঁড়িয়ে আছে। আমার প্রথমে একটু সন্দেহ হলেও কিছু বললাম না। সন্দেহের কারণটা হলো রেশমির অন্য সব বন্ধুরা একটু দূরে দাঁড়িয়ে আছে, সবার মুখেই ভয়ের ছাপ। যাই হোক, রেশমি বিষয়টা খেয়াল করেনি। আমি গাড়ি থামালাম। গাড়ি থেকে নামলাম, নেমেই আমার বন্ধুদের কাছে গিয়ে বললাম, কিরে তোরা সবাই এসছিস? নেহা কই? রেশমির কথা কেউ উত্তর দিল না। রেশমি একাই ক্লাবে ঢুকতে যাবে এমন সময় ঠাস ঠাস করে রেশমি থাপ্পড়ের ঝুঁক সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। সি, তোমাকে আমি এই শিক্ষা দিয়ে মানুষ করেছি? স্ত্রীকে রেখে এত রাতে ক্লাবে আসো তুমি? সি, তুমি আমার মেয়ে ভাবতেও ঘৃণা লাগে। আসলে বাবা আমি তো। চুপ, একদম চুপ। তোমার মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না। ভাগ্যিস আমাকে বলেছিল, না হলে তো আমি জানতেই পারতাম না যে আমার মেয়ে এরকম। চোখ দিয়ে পানি পড়ছে, সেদিকে খেয়াল নেই আমার। মনে মনে ভাবছি, একবার বাড়িতে যাই, আমার নামে বাবাকে এসব বলা সারা জীবনের মতো ভুলিয়ে দিব। আজকে বুঝিয়ে দেব চাকর হয়ে মাথায় উঠলে তার ফল কি হয়। কি হলো, নির্লজ্জের মতো বসে আছো? যাও, বাড়ি যাও এক্ষুনি। রেশমি উঠে গাড়ির দিকে যেতে থাকলো। বাদল গাড়ি থেকে বের হয়ে আয়। এতক্ষণে সব শুধু দেখলো। মনে মনে যদিও খুশি হয়েছিল, কেননা তার একদমই রাতের বেলা ক্লাবে এসে এসব করা পছন্দ না। তাছাড়া যতই হোক রেশমি বাদলের বউ, এসব ভাবছে বাদল। সে জানেও না বাড়িতে যাওয়ার পর তার জন্য কি অপেক্ষা করছে। বাড়িতে পৌঁছে গেল দুজনে। কারোর সাথে কারো কথা হলো না। রেশমি গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে চলে গেল। বাদল গাড়িটা পার্ক করে বাড়িতে ঢুকলো। রুমে এসে একটু বসলাম। হুট করে মাথায় কিছু একটা আঘাতে মাটিতে পড়ে গেলাম। চোখ বন্ধ করে আসছে আমার। শুধু আবছা আলোতে রেশমিকে দেখতে পারলাম। আসলে বাদলকে রেশমি মাথায় মেরেছে। বাদল অজ্ঞান হয়ে যাওয়ার পরে রেশমি বাদলকে জানোয়ারের মতো ভেল দিয়ে মারতে শুরু করলো। জীবনের যে বাবা তার সাথে জুড়ে কথা বলেনি, সেই বাবা আজকে বাদলের নালিশের কথার জন্য তার গায়ে হাত তুলেছে। রেশমি বেল দিয়ে বাদলকে সজোরে আঘাত করছে। এসব ভাবতে ভাবতে মারতে মারতে বাদলের রক্ত চামড়া উঠে আসতে শুরু করলো। তাও রেশমি থামছে না। একটা সময় ক্লান্ত হয়ে থেমে গেল সে। কিন্তু ততক্ষণে বাদলের শরীর অবস্থা কোনো সাধারণ মানুষ দেখলেই ভয়ে আঁতকে উঠবে। রেশমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। বাদল মাটিতেই শুয়ে থাকলো। পরের দিন ঈশা কলেজে আসতেই নিয়ে গত রাতে সব ঘটনা তাকে খুলে বলল। কি বলছো এইসব? তুমি যে রেশমির বাবাকে এইসব বলেছ, এই কথা কি রেশমি জানে? না। ও শিট ম্যান। কেন, কি হয়েছে? এখন রেশমি ভাববে যে ওর বাবাকে রাতের বেলায় ক্লাবে আসার কথা বাদল বলেছে। এটা ভাবলে কি এমন হবে? তুমি জানো না এটার জন্য বাদলের সাথে কি হতে পারে। এমন সময় দেখে রেশমি কলেজে ঢুকলো, কিন্তু সে একা। ভয়ে বুকটা কেঁপে উঠলো আমার। এদিকে আস্তে আস্তে জ্ঞান ফিরেছে বাদলে। চোখ খুলতে দেখলো সে মাটিতে পড়ে আছে। মাথায় আঘাত করার কারণে মাথাটা ফুলে আছে। বাদল একটু নড়তে যাবে, ঠিক তখনই ব্যথা কুকড়ে চিৎকার দিয়ে উঠল। চিৎকারের কারণ কিন্তু তার মাথায় আঘাত না,
বাদল দেখলো তার বুক, পিঠ থেকে শুরু করে প্রায় সব শরীর আঘাতে কালো হয়ে গেছে। অনেক জায়গায় মাংস পর্যন্ত উঠে গেছে। সামান্য নড়তে গেলেও ব্যথায় সারা শরীর কেঁপে উঠছে। এতটা কষ্ট হচ্ছিল বাদলের, তবুও সে হাসছে। এটাই তার প্রাপ্য। নিজেকে সে বিক্রি করে দিয়েছে, কোনো দোষ না করেও তার দোষ। মাথায় আঘাতের ব্যথা বাদলে বুঝতে পারছে না। এমন সময় বাদলের ফোন বাজতে শুরু করলো। বাদল কোনোভাবে ফোনটা ধরতে পারছে না। অনেকবার চেষ্টা করার পর কোনো মতে ফোনটা রিসিভ করলো। কিরে বাদল, কি হয়েছে তোর? মুখ টানাতে পারছি না, অনেক কষ্টে বললাম, কিছু না রে। বাদলের ভয়েস এমন শোনালো কেন? না, এক্ষুনি আমাকে যেতে হবে। তুই ফোন রাখ। বাদল, আমি আসছি। কিছু বলতেই পারলাম না, বলবো কি করে, সে শক্তি আমার নেই। নাইস এখনো কলেজে আসেনি, ওকে আর ফোন দিলাম না। সোজা রেশমির নতুন বাসাটাই চলে গেলাম। ঠিকানাটা বাদলের থেকেই নিয়েছিলাম। গিয়ে দেখি দরজা বন্ধ। কি করব ভেবে পাচ্ছি না। তখনই নাইসকে ফোন দিলাম। কলেজে কেন আসিসনি ঈশা? এখন এত কথা বলার সময় নেই। তুই এক্ষুনি আমার দেওয়া ঠিকানায় চলে আয়। বলেই নাইসকে ঠিকানা দিলাম। বাদল কই, জানিস কিছু? ঈশার দেওয়া ঠিকানায় গেলাম, দেখি ঈশা দাঁড়িয়ে আছে। নাইসকে সব খুলে বললাম। ঈশার কথা শুনে অনেক চিন্তা হতে শুরু করলো। কোনো উপায় না পেয়ে বাসার দরজা ভেঙে ফেললাম। দুজনে ভিতরে ঢুকে বাদলকে খুঁজতে শুরু করলো। একটু পরে বাদলের রুমে গিয়ে তারা দুজনেই যা দেখলো তাতে তাদের মাথায় যেন বাজ পড়লো। মাটিতে বাদল পড়ে আছে, সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। সব জায়গায় চামড়া প্রায় ছড়ে গেছে, কোনো কোনো জায়গায় মাংস পর্যন্ত উঠে গেছে। গায়ে থাকা শার্ট পর্যন্ত ছিঁড়ে গেছে অনেক জায়গায়। বাদলের এই অবস্থা দেখে নাইজের কষ্ট যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে। ঈশা কাঁদতে কাঁদতে বাদলকে জড়িয়ে ধরল। এ এ বাদল, কি হয়েছে তোর? প্লিজ কথা বল। ওকে হসপিটালে নিয়ে যেতে হবে রে, খুব খারাপ অবস্থা করেছে। শরীরে কোনো একটা জায়গা বাকি নেই যেখানে আঘাত পায়নি। তাহলে নিয়ে চল। ততক্ষণে বাদল আবার জ্ঞান হারিয়েছে। নাইজ আর ঈশা দুইজনে মিলে ধরে বাদলকে ঈশার গাড়িতে তুলল। হসপিটালে আসার পরে বাদলকে অ্যাডমিট করা হলো। নার্স ঈশাকে রিসেপশনে গিয়ে ফর্ম ফিল আপ করতে বলল। ঈশাও সেখানে চলে গেল ফর্ম ফিল আপ করতে। এমন সময় রিলেশন উইথ পেশেন্ট এই জায়গায় গিয়ে ঈশা আটকে গেল। বেশি না ভেবে ওয়াইফ দিয়ে ফর্ম জমা দিল। ঈশা নাইজ দুইজনে বাইরে বসে আছে। একটু পর ডাক্তার বের হলো। ডক্টর, বাদল এখন কেমন আছে? দেখুন, মাথায় আঘাতের জন্য যে ইনজুর হয়েছিল সে বিপদ এখন কেটে গেছে, কিন্তু ওনার শরীর অনেক বেশি আঘাত করা হয়েছে। ওনাকে অনেকদিন বেড রেস্টে রাখতে হবে। ওকে ডক্টর, ধন্যবাদ। ডাক্তার চলে গেল। ঈশা আর নাইস বাহিরে বসে আছে। সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় নার্স এসে বলল। নাইজ ঈশা দুজনেই ভিতরে ঢুকলো। নাইজ ভিতরে দাঁড়িয়ে আছে, আজ কেন জানি তার ভিতরে একটা অপরাধবোধ কাজ করছে। তার মনে হচ্ছে বাদলের আজ এই অবস্থার কারণ সে নিজে। ঈশা বাদলের কাছে গিয়ে ওকে জড়িয়ে আবার কাঁদতে শুরু করলো। এমন সময় বাদল ধীর গলায় বলল, প্লিজ কাঁদিস না। কান্না বন্ধ করে বলতে শুরু করলাম, তোর খুব লেগেছে তাই না রে? আরে না। আমাকে ক্ষমা করে দিস বাদল। আরে পাগল, ক্ষমা চাচ্ছিস কেন? আজব। আমার জন্য আজ তোর এই অবস্থা। আরে পাগল, তোর জন্য না, যা হবার তা হবে, বাদ দে। একটু পর ঈশা নাইজকে চলে যেতে বলল। নাইজ প্রথমে যেতে চাইল না, কিন্তু ঈশা একরকমের জেদ করেই বাসায় পাঠিয়ে দিল। তারপর বাদলকে খাইয়ে দিল। তারপর বাদলের পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। এদিকে রেশমি বাসায় এসে দেখলো বাদল নেই। যদিও সে কলেজে ঈশা নাইজের এইভাবে বের হয়ে যাওয়া খেয়াল করেছিল, তাও মনে হচ্ছে যে ওরা যদি এসে না নিয়ে যায় তবে বাদল নিজ থেকে কোথাও যেতে পারবে না। ধ্যাত, আমি ওই ছোট লোকটার কথা এত ভাবছি কেন? যেখানে খুশি যাক, ওর জন্য বাবা আমার গায়ে হাত দিয়েছে, তার শাস্তি দিয়েছি। যা করেছি বেশ করেছি। রেশমি এসব ভাবতে ভাবতে খেয়ে নিল, তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন কলেজে গিয়ে দেখলো আজ ঈশা আর নাইজও আসেনি, নেহাও আসেনি, কিন্তু সেটা রেশমি খেয়ালও করেনি। সকালে উঠে ঈশা বাদলকে খাইয়ে দিল। এখন বাদল কথা বলতে পারছে একটু। তারপর ঈশা নিহাকে ফোন করে সবকিছু বলল। নিহা আর নাইজ একটু পর আসলো।
তিনজনেই বাদলের কাছে বসে আছে। আমাকে মাফ করে দাও বাদল। আমি রেশমির বাবাকে না ডাকলে এমন কিছুই হতো না। আরে বাদ দাও, ওসব কিছুই না। কিন্তু একটা কথা শোন, তোমরা তিনজন কেউ রেশমিকে কথাটা বলবা না যে রেশমির বাবাকে নিয়ে ওই দিন ডেকেছিল। কিন্তু কেন? আমি চাই না, প্লিজ, আমার রিকোয়েস্ট। আচ্ছা, বলবো না। একটু পর নেহা চলে গেল, নাইজু একটা কাজে বাইরে গেল। ঈশা একা বসে আছে। একটু পর ডাক্তার আসলো। আজ রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন, শুধু বেড রেস্টে রাখলেই হবে, আর একটু দেখাশোনা করতে হবে। ওকে ডক্টর। ডাক্তার চলে গেল। আজকে তাহলে বাসায় চলে যাব। রেশমিকে ফোন করে বলে দে তো একটু আমার ফোন দিয়ে। চুপ থাক তুই, তোকে এখন ফুল বেড রেস্ট থাকতে হবে। আমাকে বাসায় যেতে হবে রে। তুই এখন চুপচাপ আমার বাসায় যাবি, আর একটা কথাও শুনবো না তোর আমি। ঈশা বাদলকে নিজের গাড়িতে তুলল, সাথে হসপিটাল আর দুইজন ছেলে স্টাফকে সাথে নিল, কারণ বাদল হাঁটতে পারবে না আর ঈশা একা একা ওকে রুমেও নিয়ে যেতে পারবে না। তারপর বাসায় এসে কলিং বেল চাপলো। ঈশার মা দরজা খুলতেই ঈশা বাদলকে নিজের গাড়িতে তুলল, সাথে হসপিটালে আর দুইজন ছেলে স্টাফকেও সাথে নিল, কারণ বাদল হাঁটতে পারবে না আর ঈশা একা একা ওকে রুমেও নিয়ে যেতে পারবে না। তারপর বাসায় এসে কলিং বেল চাপলো। ঈশার মা দরজা খুলতেই, কিরে, কই ছিলি কালকে? তুই বাসা আসিসনি কেন? জানিস আমাদের কত টেনশন হচ্ছিল। মা, বাদলকে নিয়ে হসপিটালে ছিলাম, আর ফোনে চার্জ ছিল না। কেন, বাদলের কি হয়েছে? সব বলবো মা, কিন্তু এখন আগে বাদলকে ঘরে নিয়ে যাই। এরপর ঈশার মা আর আটকালো না। ঈশা বাদলকে রুমে শুইয়ে দিল, খাবার এনে বাদলকে খাইয়ে দিল, ওষুধ খাইয়ে বাদলকে ঘুম পাড়ালো। তারপর নিচে আসতেই, কি হয়েছে রে বাদলের? আমাকে সব খুলে বলতো। এই সব কিছু রেশমির পরিবারকে জানানো দরকার। আমি নিজে কথা বলবো তাদের সাথে। না মা, তার দরকার নেই। এই কথা তুমি আর কাউকে বলবে না, কথা দাও আমাকে। আচ্ছা ঠিক আছে। ঈশা তার মাকে প্রথমে থেকে শেষ পর্যন্ত সব বলল। ঈশা দেখলো তার মায়ের চোখ দিয়ে জল পড়ছে। ঈশা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল, বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল। এদিকে 2 দিন ধরে বাদলকে না দেখে রেশমি বাদলকে মিস করতে শুরু করলো। রেশমি শুয়ে শুয়ে ভাবছে যে কি হলো ছেলেটার। একসময় ঘুমিয়ে পড়ল সে। সকালে কলেজে গিয়ে দেখে আজকেও বাদল আসেনি। আবার তখনই ভাবলো যে কি দরকার এত ওই ছোট লোকের বাচ্চার কথা ভাবার। আজ ঈশা কলেজে গেল, যেতেই নাইজ সামনে এসে দাঁড়ালো। কিরে, বাদলে কি খবর? এখন একটু সুস্থ রে, কিন্তু সপ্তাহখানেকের মতো রেস্ট করতে হবে। ও, কলেজ শেষে দেখা করতে যাবো ওর সাথে। আচ্ছা। ক্লাস শেষে দুইজনে একসাথে ঈশার বাসায় গেল। আর এদিকে নিহান রেশমিকে একদমই সহ্য করতে পারছে না। এরকম অবস্থা। রেশমি কারণ জানতে চাইলেও সে কিছু বলে না। সেদিন রাতেও সত্যিটা বলতে পারে না বাদলের জন্য। নাইজ এবং ঈশা দুজনে বাসে পৌঁছে গেল। কিরে বাদল, এখন কেমন লাগছে? কেমন আছিস? তোদের মতো এত ভালো বন্ধু থাকতে খারাপ কিভাবে থাকি বল? আমার জন্যই তোর এই অবস্থা রে। এই কথা আর একদম বলবি না। এরপর তিনজন একসাথে দুপুরে খাবার খেলো। নাইজ একটু পর বিদায় জানিয়ে চলে গেল। রাতে ঈশা বাদলকে খাইয়ে দিয়ে একটু গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজে জানে না। ঈশা যেখানে বসেছিল ঈশা সেখানে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে কারো একজনের গোঙানির শব্দ শুনে ঈশার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সে দেখতে পেল বাদল ব্যথায় ঘুমাচ্ছে। আসলে যেসব জায়গায় জখম হয়ে গেছে সেখানে ব্যথা করছে, ওষুধের প্রভাব কমে যাওয়ার কারণ। ঈশা বাদলের পিঠে সেক দিয়ে দিল হালকা করে। বাদলের ব্যথা একটু কমে যাওয়ায় বাদল ঘুমিয়ে পড়ল। এভাবে যত্ন করতে করতে কেটে গেল 2 সপ্তাহ। বাদল এখন পুরোপুরি সুস্থ। সকাল হতে ঈশা বাদলের পাশে বসে ওকে খাইয়ে দিচ্ছে। বাদলের কেন যেন অভ্যাস হয়ে গেছে ঈশার হাতে থলে খাবার। খেতে খেতে বসে বলল, আজ বাসায় যাবো রে। আমি এখন পুরোপুরি সুস্থ, আর তাছাড়া আমি এমনিতে একজনের কাছে চুক্তিবদ্ধ। দুইজনে একসাথে কলেজে গেল। আজ রেশমি আগে কলেজে এসেছে। ঈশা গাড়ি থেকে বাদলকে নামালো। বাদল একটু সুস্থ হলেই পায়ে হালকা ব্যথা ছিল, তাই বাদল
পড়ে যেতে নিলে ঈশা ধরল আর বাদলের হাতে নিজের ঘাড়ের উপর বাদলকে ধরে ক্লাসের দিকে নিয়ে যেতে থাকলো। রেশমি বাদলকে দেখতে এসে ওর গলার কলারটা চেপে ধরল। কই ছিলি এতদিন? আসলে রেশমিরও কষ্ট হচ্ছিল, কিন্তু বসে সেটা বুঝতে পারেনি। এতদিন পর বাদলকে দেখে আর নিজেকে সামলাতে পারেনি। ঈশা রেশমিকে মারবে এমন সময় ওকে আটকালাম। তারপর রেশমির হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে শুরু করলাম, আমি আপনার চাকর, আমার সাথে আপনি যা খুশি করতে পারেন। আর চিন্তা করবেন না, যে কয়দিন আপনার কাজ করিনি সে কয়দিন পুষিয়ে দেব। বলেই সেখান থেকে চলে গেলাম। এদিকে বাদল চলে যাওয়ার পরেই নিহা এসে রেশমিকে থাপ্পড় মারল। তোকে আমি এতদিন শুধু একটু রাগী আর অহংকারী ভাবতাম, কিন্তু আজ বুঝলাম তোর মন বলতে কিছু নেই। বলে সেখান থেকে চলে গেলাম। চোখে জল এসে গেল। আজ শুধু বাদলের জন্য আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড আমাকে মারলো। রাগে সব মায়া ভুলে গেল রেশমি। বাদল কলেজ শেষ করে আগে বাসায় মানে রেশমিদের বাসায় চলে আসলো। রেশমি একটু লেট করে বাসায় আসলো, যদিও রেশমি মাথা রাগে ফেটে যাচ্ছিল। আর তার উপর বাদল তাকে একাই ফেলে চলে এসেছে, তাই রাগ যেন আরো বেড়ে যাচ্ছে। রেশমির কাছে বাসার চাবি ছিলই, তাই আর কলিং বেল বাজালো না। সোজা বাসাতে ঢুকে সে দেখলো বাদল তাকে মারার বেলটা দিয়ে বসে আছে। রেশমিকে দেখে সে উঠে আসলো। নিন, মারুন আমাকে, আজকে তো এখনো মারা হয়নি। রাগ উঠেছিল, বেল্টটা নিয়ে মারতে শুরু করলাম। একটু পর ওপরে চলে গেলাম। রেশমির মার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তাই এখন আর কিছু মনে হয় না। এখনো গায়ের দাগ মেশেনি, কিন্তু তারপরও ওর মারের একটা আঘাতও লাগেনি আমাকে। চুপচাপ উঠে গিয়ে রেশমির খাবার রেডি করলাম। খাওয়া শেষ করে ওপরে উঠে এসে শুয়ে পড়লাম। আজ কেন জানি বাদলের জন্য মন খারাপ লাগছিল, কিন্তু বেশি ভাবলাম না। এদিকে ঈশা বাদলের কথা ভাবছে। এই কয়েকদিন বাদলের সাথে খাওয়ার অভ্যাস হয়ে গেছে তার। না খেয়ে চলে গেল ঈশা, আর বাদল একটু খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন বাদল আর রেশমি একসাথে কলেজে গেল। বাদল গাছতলায় ঈশা, নিহা, নাইজের সাথে গল্প করছে। রেশমির খুব রাগ হচ্ছে বাদলের উপর। বাদল তার বেস্ট ফ্রেন্ড নিহাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। রেশমি তার বন্ধু রনের কাছে যেতেই, কিরে রেশমি, আজ রাতে তোকে ড্রিঙ্কস পার্টিতে ইনভাইট করেছি, তোকে কিন্তু আসতেই হবে। আচ্ছা যাব। দিনটা কেটে গেল। ক্লাস শেষ। বাদল রেশমি একসাথে বাসায় যাওয়ার পর রেশমি প্রতিদিনের মতো বাদলকে মেরে উপরে চলে গেল। বাদল রেশমির খাবারের ব্যবস্থা করলো। দুজনে খেয়ে উপরে চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে। রেশমি বাদলকে গাড়ি বের করতে বলল। বাদল আর কিছু বলল না, কারণ বাদলের রেশমির সাথে কথা বলার ইচ্ছেটাই আর নেই। সে শুধুমাত্র এখন একটা মেশিন, যে 1 বছরের একটা কন্ট্রাক্টে আবদ্ধ। বাদল গাড়ি বের করে অপেক্ষা করতে শুরু করলো। একটু পরেই রেশমি বাইরে এসে গাড়িতে উঠল। রেশমির ড্রেস দেখে বাদলের মাথা বিগড়ে যাচ্ছিল, কিন্তু তবুও বাদল কিচ্ছু বলল না, কারণ তার সেই অধিকার নেই। কিছুক্ষণের ভিতরেই তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। বাদলও ভিতরে গেল। যতই হোক ড্রিঙ্কস পার্টি, রেশমিকে একা ছাড়তে পারল না। বাদল একপাশে গিয়ে চুপচাপ বসে আছে, আর এদিকে রেশমি মদ খাচ্ছে তার বন্ধুদের সাথে। 1 পেগ 2 পেগ করে পুরো 12 পেগ খাবার পর রেশমি এখন ছেলে না মেয়ে জ্ঞানটুকু নিজের ভিতরে নেই। আজকের পার্টিতে নিহা হচ্ছিল, সে কাউকে কিছু বলেনি, কারণ আগেরবার রেশমির বাবাকে এসব বলার কারণে ক্ষতি বাদলেরই হয়েছিল। এই ভয়ে আর কিছু বলেনি। রেশমির এমন নেশার ঘোর যখন লেগে গিয়েছিল, তখনই রনি তাকে উপরে ঘরে নিয়ে যায়। বাদল চুপচাপ নিচে বসে আছে। হুট করে তার নজরে আসলো যে পার্টির ভিতরে রেশমি নেই। সে প্রথমে নজরে না নিলেও যখন খেয়াল করলো যে রনিও নেই, তখন তার সন্দেহ বেড়ে গেল। বাদল রেশমিকে খুঁজতে খুঁজতে উপরের ঘরে চলে গেল। আসতেই দেখলো রনি রেশমির ড্রেস খোলার ট্রাই করছে। আপনি সব কি করছেন? ছাড়ুন রেশমিকে। এই ছোট লোক, যা এখান থেকে। আপনি ম্যাডামকে ছাড়ুন, আমি চলে যাচ্ছি। দেখ বাদল, এ মেয়ে ভালো না, তোকে সবার সামনে কত অপমান করেছে, কত মেরেছে। চল দুজন মিলে আজ একে ভোগ করি, তুইও তোর সব প্রতিশোধ নিয়ে নে। উনি যাই করুন না কেন, ওনার যা ইচ্ছা আমার সাথে তা করছে, আপনি ওনাকে ছাড়ুন। যা তো এখান থেকে। রনিকে ভালো করে বলার পরেও যখন কথা শুনল না, আমার মাথা বিগড়ে গেল। রনির বুকে সজোরে একটা লাথি মারলাম,
আমি রেশমিকে কোলে তুলে নিয়ে আসছি। এর ফল ভালো হবে না বাদল, তোকে আমি দেখে নিব বলেই নিচে আমার বন্ধুকে ফোন করে বলে দিলাম। নিচে আসলাম, নিহা আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় রনির বন্ধুরা পথ আটকে দাঁড়ালো। আমি কয়েকজনকে মারতেই বাকিরা সরে গেল। গেট দিয়ে বেরোচ্ছি, এমন সময় কেউ পেছন থেকে এসে ছুরি চালিয়ে দিল। আমি তাকে মেরে শুইয়ে দিয়ে বের হয়ে আসলাম। ভীষণ রক্ত পড়ছে। গাড়ি ড্রাইভ করতে করতে দেখলাম রক্তের সিট ভিজে গেছে। রেশমিকে বাসায় নিয়ে এসে রুমে গিয়ে শুইয়ে দিলাম। আবার বাইরে গিয়ে ডাক্তারের কাছে গেলাম। অনেক রক্ত বের হয়ে গেছে, কিন্তু ছুরিটা পেটের পাশ কাটিয়ে বের হয়ে গেছে। কিভাবে হলো এসব? ও কিছু না ডক্টর। বাদলকে ডক্টর কিছু ওষুধ লিখে দিল আর সাথে ড্রেসিং করে দিল। বাদল বাসায় চলে গেল, নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম ধরছে না। কাটা জায়গায় ব্যথা করতে শুরু করলো। ভোরের দিকে একটু ব্যথা কমে যাওয়ায় বাদল ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে কেউ নেই বাসায়। বাদল বুঝতে পারল যে রেশমি একাই চলে গেছে। বাদলও রেডি হয়ে কলেজে গেল। রুমে ঢুকতেই বাদল দেখল রনি ও তার বন্ধুরা এমন ভাবে ব্যান্ডেজ করে বসে আছে যেন কেউ মেরে হাত পা ভেঙে ফেলেছে। একটু পরে বাদলকে রেশমি ডাক দিল। এই জানোয়ারের বাচ্চা, তোকে শুধু ছোট লোক ভেবেছিলাম, কিন্তু তুই তো দেখছি চরিত্রহীন। ম্যাডাম, আমার কথাটা শুনুন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। দেখ রেশমি, তোকে বাঁচিয়েছি বলে তোর এই চাকর এইভাবে আমাদের মেরেছে। ওকে আজ আমি চরম শাস্তি দিব। আমার বন্ধুর গায়ে হাত দেওয়ার স্বাদ আমি মিটিয়ে দিব। এই কথা বলেই রেশমি নিজের পায়ের জুতা খুলল। রনিকে বললাম, এটা দিয়ে মার বাদলকে। তোর চাকরকে তুই শাস্তি দে। ঠিক বলেছিস, বাদলকে মারতে শুরু করলাম। নিহা ক্লাসে ঢুকতে দেখলো রেশমি বাদলকে মারছে। নিহা গিয়ে রেশমিকে থামালো। বাদলকে মারছিস কেন তুই? তুই কালকে পার্টিতে ছিলি না? ও আমার সাথে নষ্টামি করতে শুরু করে যখন আমি নেশার ঘরে যাই, সুযোগ নেবার চেষ্টা করে। রনি আর ওর বন্ধুরা আমাকে বাঁচাতে যায় বলে দেখ কি অবস্থা করেছে ওদের। তুই আদৌ আসল ঘটনা জানিস? এটাই তো আসল ঘটনা। কাকে? বাদলই তোকে বাঁচিয়েছে। রনি তোর নেশার ঘোরের সুযোগ নিতে চেয়েছিল, আর বাদল তোকে বাঁচানোর জন্য রনির বন্ধুরা বাদলকে ছুরি পর্যন্ত মেরেছে। বাদলের রক্ত পড়ছিল, তাও তোকে ফেলে রেখে যায়নি, আর তুই তাকে এইভাবে মারছিস? ছি রেশমি! কি সব যাতা বলছিস তুই? এটাই সত্যি। বিশ্বাস না করলে আদ্রিতার থেকে শোন। বল আদ্রিতা। আদ্রিতা আর রেশমির বান্ধবী ও পাশে ছিল। গত রাতে পার্টিতে নিহার সাথেই ছিল। কি বলবো বুঝতে পারছি না। রনি, তুই কাজটা ঠিক করলি না। বলেই সেখান থেকে চলে গেল। বাদল আর কিছু বলল না, আর এসব শুয়ে গেছে। রেশমি সারাদিন বাদলের কথা ভাবতে ভাবতে কাটিয়ে দিল। কলেজ শেষে বাদল আর রেশমি একসাথে বাসায় আসলো। রাস্তায় তাদের দুইজনের কোনো কথাই হলো না। বাড়িতে ঢুকে গেল রেশমি। বাদল গাড়ি রেখে বাসে ঢুকতেই কলেজ শেষে বাদল আর রেশমি একসাথে বাসায় আসলো। রাস্তায় তাদের দুইজনের কোনো কথা হলো না। বাড়িতে ঢুকে গেল রেশমি। বাদল গাড়ি রেখে বাসায় ঢুকতে রেশমি বাদলের সামনে এসে দাঁড়ালো। আই এম সরি বাদল, আমি আসলে রনির আসল চেহারাটা বুঝতে পারিনি। আরে ব্যাপার না, আমি তো কাজের লোক, সবই সহ্য করতে পারি। এই নিন বেল্ট। আজকের মারটা তো এখন মারা হয়নি। কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। বাদল খাবার রেডি করলো। রেশমি খেয়ে উপরে চলে যাওয়ার পর বাদলও খেয়ে নিল। রেশমি রুমে শুয়ে শুয়ে বাদলের কথা ভাবতে শুরু করলো। হুট করে তার মনে হলো যে কি দরকার এত ভাবার, ছোট লোকটাকে নিয়ে যা হওয়ার হয়েছে। দুইজনেই ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে রেশমি ঠিক করলো আজ শাড়ি পরে কলেজে যাবে। রেশমি শাড়ি পরে নিহাকে ফোন দিল। নিহা রেশমির সাথে ভালো করে কথা না বললেও রেশমিকে শাড়ি পরা শিখিয়ে দিচ্ছিল। এমন সময় বাদল ঘরে ঢুকে পড়লো ভুল করে। বাদল কিছু না বলে বেরিয়ে আসবে তখনই। একা একটা মেয়েকে শাড়ি পরতে দেখেই ঘরে ঢুকে পড়েছিস, চরিত্রহীন কোথাকার। কথাগুলো শুনে খারাপ লাগলো। গালে হাত দিয়ে বেরিয়ে আসলাম ঘর থেকে। দুইজনই রেডি হয়ে কলেজে চলে আসলো। বাদল গাড়ি রেখে আসতেই ঈশাকে চোখে পড়লো বাদলে। সত্যি অনেক সুন্দর লাগছিল আজ মেয়েটাকে নীল শাড়িতে। যে কেউ দেখে ক্রাশ খাবে। কেমন আছিস বাদল?
ভালোই। তুই? এই তো। আমায় আজ কেমন লাগছে বাদল, বলতো? হুট করে পিঠে হাত দিয়ে ঈশা এই কথা বলায় চমকে উঠলাম। সামলে নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, পরের মতো লাগছে। কথাটা শুনে ঈশা একটু হেসে অন্যদিকে তাকালো। আমাকে তো সবাই ভুলেই গেছিস, টাইম দিচ্ছিস না বাবা। আরে না। ধ্যাত, ভুলবো কেন? তাই তো। আচ্ছা বাদল, আজ কলেজ ছুটি হলে একটু থাকিস তো? আচ্ছা, কিন্তু কেন? থাকতে বলেছে থাকবি, তোরা থাক। আমি আমার অন্য বান্ধবীদেরকেও বলে আসি। আচ্ছা, যা। ব্যাপারটা কি বলতো, ছুটির সময় কি হবে? তখনই দেখা যাবে ভাই, তার আগে কিছু বলতে পারছি না। ক্লাস শুরু হয়ে গেল। স্যার ক্লাস করাচ্ছে, রেশমি সেদিকে মন নেই। সে ভাবতে শুরু করলো, তখন বাদলকে ওইভাবে না মারলেও হতো। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ হতেই ঈশা বাদলের কাছে এসে বলল, নিচে আয়। তারপর পুরো কলেজ ক্যাম্পাসের মাঝে বাদলকে নিয়ে গেল। পুরা কলেজ ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে আছি। প্রথমে একটু কেমন জানি লাগছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বাদলের সামনে হাঁটু গেড়ে বসলাম। তারপর বাদলের সামনে গোলাপ ফুল ধরে বলতে শুরু করলাম, আমি তোকে ভীষণ ভালোবাসি বাদল, সব সময় শুধু তোরই কথাই ভাবি। প্রথমে বুঝতাম না, কিন্তু আস্তে আস্তে এমন হলো, তোকে ছাড়া এক মুহূর্ত থাকবো কি করে সেই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। সারা জীবন তোর হাতটা ধরে থাকার খুব ইচ্ছে করে। আমি কি সেই সুযোগটা পাবো? প্লিজ না করিস না বাদল, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। পুরো কলেজের সবাই তাকিয়ে আছে আমার দিকে। কি বলবো বুঝতে পারছি না। আমার ঈশাকে ভালো লাগে না সেটা নয়, কিন্তু তারপরেও কি করব সেটাই ভাবছি। আমার মনে হতে শুরু করলো যে যদিও আমার দ্বারা এই ভালোবাসা নামের জিনিসটা আর হবে না, কিন্তু তখনই মনে পড়লো যে একটা মেয়ে ভালোবাসে, আমার এত খেয়াল রাখে, তাকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। তখনই বলতে শুরু করলাম, ঈশা, আমি তোর সাথে রিলেশনে যেতে রাজি আছি। তুই সারা জীবন আমার হাত ধরে থাকবি, কিন্তু কিন্তু কি? আমি রেশমির সাথে যে এই কন্টাক্টে আছি সেটাতে তোর সমস্যা হবে মনে হয়। কোনো সমস্যা নেই, আমি সব কিছুতেই রাজি, শুধু তুই থাকলেই হবে। আচ্ছা। একটু পর ঈশা উঠে বাদলকে জড়িয়ে ধরল। বাদলও কিছু বলল না। বাদলের হাত ধরে কলেজের ক্যাম্পাসের বাইরে নিয়ে চলে গেল। পিছে পিছে নাইজও চলে গেল। পুরো ক্যাম্পাসে অনেকেই তো বলাবলি শুরু করলো যে এমন একটা খ্যাত ছেলেকে ঈশা প্রপোজ করলো, এটা কিভাবে সম্ভব। আর এতক্ষণ বাদলের পিছনে রেশমিও দাঁড়িয়েছিল। কেন জানি আজকে তার চোখে জল জমে গেছে। সেই জল জমার কারণ রেশমি জানেও না। রেশমি মনে হচ্ছিল কেউ যেন তার বুকের উপর পাথর তুলে দিয়েছে, কিন্তু এই কষ্টের কারণ সে জানেই না। চুপচাপ বাসে চলে গেল সেখান থেকে। কিরে মামা, ভালোই, আমাকে ভুলে গেলে তুমি? আরে না ভাই। ওই তোকে ভুলবে কেন? তোকে ভুলবে কেন? তুই ওর সব থেকে কাছের মানুষ না? তোকে আর কি বলবো ঈশা, তুই বাদলকে ভালোবাসিস, আমাকে অন্তত একবার বলতে পারতিস, কিছু না করি একটু হেল্প করতাম। না মানে। থাক বাদ দে, চল নদীর ধারে যাই। চল। তিনজন নদীর ধারে বসে গল্প করতে শুরু করলো। ঈশা বাদলের হাত ধরে বসে আছে। আজ তার সব থেকে ভালো লাগছে, কেননা বাদলকে সে তার মনের কথা জানাতে পেরেছে। বাদলের ও রেশমির জন্য তেমন কিছু মনেই হচ্ছে না। সন্ধ্যা হয়ে গেল। আড্ডা দিতে দিতে নাইট চলে গেল। একটু পরে বাদল ঈশাকে বাসায় পৌঁছে দিয়ে রেশমি বাসায় যেতে শুরু করলো। বাসায় ঢুকতেই রেশমি বাদলের কলারটা ধরে ওকে উপরে নিয়ে গেল। কয়টা লাগে তোর? আমি জানতাম ঈশা তোর ভালো বন্ধু, তাই বলে তোরা তলে তলে এসব করিস? ছি, এই তোর আত্মসম্মান, এটা নিয়ে আবার তুই বড়াই করিস? ছি, তোর না বউ আছে ঘরে? বউ থাকতে আবার অন্য মেয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে তোর লজ্জা করে না? লুইচ্ছা হয়েছিস খুব। ম্যাডাম, আপনি কিছু বললেন কি? শুনতে পারলাম না ভালো করে। আমি না আপনার চাকর, আপনি আমার মালিক। আমার ঘরে বউ আসলো কই থেকে? আর সে আমাকে ভালোবাসে, সারাদিন আমার কেয়ার করে। আমি এখন এই যে আপনার সামনে সুস্থ শরীরে দাঁড়িয়ে আছি না, সেটাও ওই মেয়েটার জন্যই। তাহলে তাকে কেন ফিরিয়ে দেব আমি? দেখুন, আমাদের কন্ট্রাক্টের আর 6 মাস বাকি আছে।
এখন এইসব কথা বলার কোনো মানেই হয় না। কি বলবো বুঝতে পারলাম না। মাথা নিচু করে চলে আসলাম সেখান থেকে। রেশমি চলে গেল, আমি ভাবছি এখন আবার বউ বলতে আসছে, এখন প্রয়োজনে আমাকে প্রিয়জন বানাতে চায়। আমি তো কাজের লোকই থাকি। আচ্ছা, আমি বাদলকে এসব কেন বলতে গেলাম? সত্যিই তো ও আমার কাজের লোক। কি হচ্ছে এসব? ধুর চাই, ভালো লাগে না। রেশমির খাবার রেডি করে ওকে ডেকে নিয়ে আসলাম। রেশমি খেয়ে চলে গেল। আমিও খেয়ে উপরে আসতেই ঈশাকে কল দিলাম। শুরু করলাম গল্প করা। কথা বলতে বলতে কখন যে 3টা বেজে গেছে সেই খেয়ালই নেই। অতঃপর ঈশাকে ঘুমাতে বলে ফোন রাখতেই খেয়াল হলো আবার ঘরের দরজার বাইরে কেউ একজন আছে। আমি দরজা লাগাইনি, তাই সোজা বাইরে যেতেই দেখি রেশমি ওর রুমে ঢুকে গেল। কিছুই বুঝলাম না ব্যাপারটা, তারপর ঘুমিয়ে পড়লাম। বাবু চল, আজ নদীর পাড়ে ঘুরতে যাই। আচ্ছা চলো। আসলে আমি ঈশাকে বন্ধুই ভাবে, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে, তাই অন্তত ওকে কষ্ট দিতে চাই না। দূর থেকে শুধু দেখলাম বাদল আর ঈশা কলেজ থেকে বের হয়ে গেল। কেন জানি না আজ কলিজা ছিঁড়ে যাবে এমন কষ্ট হতে শুরু করলো। নিজেকে সামলাতে পারছিলাম না, চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। এমন সময় পেছন থেকে কে যেন কাঁধে হাত রাখলো আমার। খুব কষ্ট হচ্ছে তাই না রে? নেহাকে দেখেই নিজেকে সামলে নিলাম। কই না তো, কষ্ট কেন হবে? ও আমার চাকর, আর তো কিছু না। কষ্ট হবার প্রশ্নই আসে না। তুই কি আদৌ জানিস এই বাদল কে? তুই কি বাদলের হিস্ট্রি জানিস? জানবি বা কি করে? এইরকম একটা হীরার মতো স্বামী পেয়েও তাকে হারিয়ে ফেলছিস। তোকে আর কি বলবো, থাক বাদ দে। বাদলকে কি ওর পরিচয়? বাদ দে, তোর কাছে তো সে একটা চাকর, তার পরিচয় নিয়ে কি করবি বল? থাক গেলাম। প্লিজ বল না। আচ্ছা শোন, বিজনেস টাইকুন বাচ্চু রহমানকে চিনিস? হ্যাঁ, উনি তো এই দেশের সব থেকে বড় বিজনেসম্যান। কেন, কি হয়েছে? ওনার কথা কেন বলছিস? ওনার এক ছেলে আর এক মেয়ে। মেয়েটা ছোট, ওনারা এই শহরে থাকেন না, কিন্তু ওনার সাথে আমার বাবার পরিচয় ছিল। কিছুদিন আগেই ওনার মেয়ের সাথে এফবিতে কথা হয়, আর আমি ওনার মেয়েকে আগে থেকে চিনলেও কখনো এফবিতে কথা হয়নি। পরিচয় হবার কিছুদিন পর আমি ওই মেয়েটার ডেতে একটা ছবি দেখি। সেখানে মেয়েটা লিখেছিল মিস ইউ ভাইয়া, তোকে দেখার খুব ইচ্ছে করছে ভাইয়া। জানিস ছবিটাতে ওই মেয়েটার সাথে কে ছিল? কে ছিল? ওই মেয়েটার সাথে ছিল বাদল। তারপর আমি মেয়েটাকে নক করি, সবকিছু শুনি। তার ভাইয়া কোথায় গেছে, কেন চলে গেল, সবকিছু। জানিস বাদল নিজের সবকিছু বদলে ফেলেছে। ও শুধুমাত্র বাসায় একটা চিঠি লিখে রেখে চলে এসেছিল, যেখানে বাদল লিখেছিল, বাবা আমি চলে যাচ্ছি, তুমি ঠিকই বলেছ, আমি একটা অমানুষ হয়ে গেছি, আর আমি ভালো একটা মানুষ হবার একটাই উপায়, আর তা হচ্ছে পড়াশোনা। কিন্তু এই রাজ প্রাসাদের বিলাসিতার ভিতরে সেটা হবে না। যেদিন প্রতিষ্ঠিত হতে পারবো সেদিন আবার বাড়ি ফিরবো। ভালো থেকো। বাদলের বোন আমাকে সেই চিঠির ছবি তুলে পর্যন্ত দেখিয়েছে। আরে তুই যে এক শহরের একটা নেতার মেয়ে হয়ে এত অহংকার করিস, সেখানে বাদলের এরকম 100টা শহরের 1000টা নেতা কিনে নিয়ে পকেটে রাখার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও সে এক ফোঁটাও অহংকার করে না। কাকে ছোট লোক বলিস তুই? একবারও কি ভেবেছিস সে যদি চায় তাহলে তোর এই শহরটাকে ইশারায় কিনে নিতে পারবে? কি বলছিস এসব? দেখ বাচ্চুর রহমানের ফ্যামিলি ফটো দেখ, এটা কি বাদল না? কি বলবো আর কি ভাববো সেটা কাজ করছে না। আমার মনে হতে শুরু করলো আমি এই দুনিয়ার মানুষই না। আর হ্যাঁ রেশমি, আরো একটা কথা শুন। সেদিন রাতে তোর ক্লাবে আসার কথা তোর বাবাকে আমি বলেছিলাম, বাদলের কোনো দোষ ছিল না। এই কথা শোনার পর আমার মাথায় বাজ ভেঙে পড়লো। শক খেলাম মনে হয় 220 ভোল্টের। নিজের কাছে নিজেকে মানুষ মনে হচ্ছিল না। ছি, আমি এতটা নীচ হলাম কি করে? না জেনে একটা মানুষের উপর এতদিন
এইভাবে অত্যাচার করে গেলাম? ছি! এত ক্ষমতা থাকা সত্ত্বেও যেই মানুষ বিন্দুমাত্র অহংকার দেখায় না, তার সাথে আমি এসব কি করলাম? ভাবতেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। কি ভাবছিস? কষ্টটা বেড়ে ডাবল হয়ে গেল, তাই না রে? বাদল আমাকে সেই রাতের ঘটনা তোকে যেন না বলে সে প্রমিস করে নিয়েছিল, তাই তোকে এতদিন বলিনি। কিন্তু বাদলের উপর তোর করা অত্যাচারগুলো আর সহ্য হচ্ছিল না। আজকে তোকে কাঁদতে দেখে বুঝলাম যে তুই বাদলকে ভালোবেসে ফেলেছিস, অন্য মেয়ের সাথে ওকে সহ্য করতে পারছিস না। তাই তোকে সব সত্যি জানালাম। থাক, বাই। নেহা চলে যাচ্ছে। আমার কেন জানি নিজেকে নিষ্প্রাণ মনে হতে শুরু করলো। আমি রাগের মাথায় এসব কি করে ফেলেছি ভাবতেই নিজের উপর ঘৃণা হতে শুরু করলো। ক্লাস না করে বাসায় চলে গেলাম। সকালে দুইজনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হতে গেল। বাদল তো রেশমিকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। রেশমির চোখ পুরাই লাল হয়ে গেছে, মনে হয় সারা রাত কান্না করেছে এমন। চোখের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন ঘুমায়ও নি সার। বাদল আর বেশি কিছু ভালো না। কলেজে যেতে ঈশা বাদলের কাছে চলে আসলো। এদিকে বাদল আর ঈশা নদীর ধারে বসে আছে। বাদলের ভালোই লাগছে। ঈশা কথা বলছে, বাদলও গল্প করতে করতে সময় কখন যে কেটে গেছে তারা বুঝতে পারেনি। সন্ধ্যা হয়ে গেল। বাদল ঈশাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজে বাসায় গেল। বাসায় কলিং বেল চাপতে রেশমি দরজা খুলে দিল। ম্যাডাম, একটু দেরি হয়ে গেছে, প্লিজ রাগ করবেন না। কোনো কথা না বলে বাদলের পা জড়িয়ে ধরলাম। বাদল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, না বুঝে তোমার সাথে এতদিন রাগের মাথায় অনেক অত্যাচার করেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। তুমি তো বিজনেস টাইকুন নানসুর রহমানের ছেলে হয়েও তোমার ভেতরে সামান্য পরিমাণ অহংকার নেই। আর আমি সামান্য একজন নেতার মেয়ে। রাগে অহংকারে তোমার উপর হাজারো অত্যাচার করেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও বাদল। আপনাকে আমার পরিচয় সম্পর্কে কে বলেছে? সে যেই বলুক না কেন। আর সেদিন রাতেও আমি জানতাম না যে তুমি আমার বাবাকে ডাকোনি। প্লিজ বাদল, আমাকে একবার সুযোগ দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হাসছো কেন? বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না, কারণ বাদল যা বলছিল সব অক্ষরে অক্ষরে সত্যি। তাও বললাম, আমি তোমার উপর রাগের মাথায় ওসব করে ফেলেছি বাদল, আমায় ক্ষমা করে দাও প্লিজ। আপনাকে কিন্তু আমিও ভালোবাসার কথা বলেছিলাম। আপনি কি বলেছিলেন মনে আছে কি? এখন আমার পরিচয় জানার পর স্বামী ভালোবাসেন আর কত কি বলেছেন, তাই না? আপনার মুখে ভালোবাসার কথা বলতে লজ্জা করছে না? মনে আছে সেই দিনের কথা, যখন পুরো কলেজের ক্যাম্পাসের সামনে জুতো দিয়ে মেরেছিলেন? মনে নেই সেই দিনের কথা, যেদিন আমাকে বেল্ট দিয়ে মেরে হাসপাতালের রোগী বানিয়ে দিয়েছিলেন? সেদিনের কথা কি মনে পড়ে না? যখন আমি অসুস্থ শরীর নিয়ে জাস্ট আপনাকে বাঁচানোর জন্য শরীর আঘাত পেয়েছিলাম, আর আপনি তার বদলে পুরো ক্লাসের সামনে আমায় জুতো মেরেছিলেন। এত কিছু একটা সরি বলে ভুলিয়ে দিতে চান? বাহ, আপনি আমার শরীরটাকে 1 বছরের জন্য কিনে নিলেও মন তো নেননি। এসব কিছু বলতে চাইনি, কিন্তু আপনার মুখে ভালোবাসা শব্দটা শুনে সহ্য করতে পারলাম না। তাই এখন চাইলে শাস্তি দিতে পারেন। উপস উপস ওয়েট, মোস্ট ইম্পর্টেন্ট কথা। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, তাই আপনি ওইসব করেছিলেন, মানলাম। কিন্তু নাইস কি দোষ করেছিল বলতে পারেন? ছেলেটার বাবা মা কেউ নেই, আর আপনি তার সাথে এমন করলেন কিভাবে? সামান্য মানবিকতা থাকলেও তো এটা করা সম্ভব না। একবারও ভেবে দেখেছেন, সেই দিন যদি আমি আপনার কাছে না আসতাম তাহলে ছেলেটা মারাও যেতে পারত। আর আমি আপনাকে এই কথা জানার পরও সেই দিন যেই কথাটা বলেছিলাম সেটা কি আপনি ভুলে গেছেন? আমার মনে করিয়ে দেই, আপনার প্রতি আমার ভালোবাসা ছিল, ভীষণ ভালোবেসে ফেলেছিলাম আপনাকে। আপনি আমার উপর হাজার অত্যাচার করলেও আমি সামান্য পরিমাণ কষ্ট পেতাম না। কিন্তু আপনি যেটা করেছেন তারপর থেকে আপনার উপর আমার ভালোবাসা নামক কোনো অনুভূতি থাকবে না। দরকার পড়লে নিজে শেষ হয়ে যাব। কিছু বলতে পারলাম না। পুরা বাকরুদ্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে আছি। চোখ দিয়ে বৃষ্টির মতো জল ঝরছে, কিন্তু বলার মতো কোনো ভাষা নেই আমার। ভাববেন না
আমি এসব বলেছি বলে এখনই আপনার কাছ থেকে চলে যাব। কন্ট্রাক্টের বাকি 6 মাস পুরো করেই দিয়ে যাব, তাই টেনশন ফ্রি থাকুন বলেই উপরে আমার রুমে চলে আসলাম। বাদল চলে গেল। আমি নিথর হয়ে বসে আছি মাটিতে। আজ নিজেকে অসহায় মনে হচ্ছে। নিজের রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় বসে কাঁদতে শুরু করলাম। একটু পর বাদল এসে খেতে যাবার জন্য ডাক দিল। আমি ওকে খেতে বলে শুয়ে পড়লাম। রেশমি না খাওয়া একটু খারাপ লাগলো। মেয়েটা কখনোই না খেয়ে থাকে না। যতই হোক আমি ওকে ভালোবাসতাম, এখনো হয়তো বাসি, কিন্তু আমার তো কোনো অনুভূতি নেই, সবই মরে গেছে। না খেয়ে শুয়ে পড়তে ঈশা ফোন করলো। একটু কথা বলে ঈশাকে ঘুম পড়িয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে দুজনই ফ্রেশ হয়ে কলেজের জন্য বের হলো। কেউই খেলো না আজকে। কলেজে যেতেই ঈশা বাদলকে নিয়ে চলে গেল। কাল রাতে খাসনি তাই না বাদল? আরে না, খাবো না কেন? তোর মুখ দেখেই বুঝেছি আমি। থাক, আর বলতে হবে না, একটু থাক এখানে, আমি আসছি। আচ্ছা। ঈশা খাবার কিনে এনে বাদলকে তুলে খাইয়ে দিচ্ছে। বাদল কয়েকবার খাইয়ে দিল। সামনে তাকাতে দেখলো রেশমি কাঁদতে কাঁদতে চলে গেল, বলতো না কিছুই। চলো ক্লাসে যাই এখন। আচ্ছা বাবু, চল। একটু হেসে দুজন ক্লাসে চলে গেলাম। এদিকে রেশমি কান্না করতে করতে ক্লাসে আসলো। সবাই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। আদ্রি তার পাশে গিয়ে বসলো। কিছু না রে, বাদ দে। কিছু বললাম না, শুধু আদ্রিতার থেকে বাদলের আইডিটা নিলাম। ক্লাস শেষ হয়ে গেল। ঈশা বাদলকে ছাড়াতে চাইছিল না। বাদল ঈশাকে বুঝিয়ে রেশমির সাথে বাসায় চলে আসলো। রাস্তায় একটা কথা হয়নি দুইজনের মধ্যে। বাসায় আসতেই রেশমি নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। বাদল প্রথমে ভাবলো যে রেশমি এমন কেন করলো, কিন্তু পরে আর এই বিষয় নিয়ে মাথা ঘামালো না। রেশমি দরজাটা বন্ধ করে ঘরে গিয়ে বাদলের গল্প পড়তে শুরু করলো। একটা গল্পের কয়েক পাঠ পড়তেই রেশমির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করলো। এমন সময় বাদল খাবার রেডি করে রেশমিকে ডাকতে গেল। ম্যাডাম। আমি খাবো না বাদল, তুমি খেয়ে নাও, যাও। চলে আসলাম সেখান থেকে। খেয়ে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়লাম। এইভাবে আরো 4 মাস কেটে গেল। রেশমি নানাভাবে বাদলের কাছে ক্ষমা চায়, কিন্তু বাদল কোনো কথা কানে তোলে না। রেশমি সেদিনের পর থেকে একবারও বাদলের উপর অত্যাচার তো দূর, খারাপ ব্যবহারও করেনি। বাদলের চোখের দিকে তাকে কথা বলার মতো সাহসও নেই এখন, কারণ সে নিজের অনুভূতি শেষ করে দিয়েছে। এই 4 মাসের বেশিরভাগ দিনই রেশমি না খেয়ে শুধু কান্না করে আর বাদলের গল্প পড়ে কাটিয়ে দিয়েছে। বাদলের ওই 4 মাস ঈশার পর আরো বেশি মায়া পড়ে আছে। সারাদিন বাদলের সাথে সাথে থাকে, আর বাদলকে একটু হাসানোর চেষ্টা করে ঈশা। বাদল হাসে, কিন্তু সেই হাসির ভিতরে লুকিয়ে থাকে হাজারো কষ্ট আর যন্ত্রণা। ঈশা বাদলের মুখ দেখেই বুঝতে পারে যে বাদলের এই হাসি দিয়েও কষ্টের প্রকাশ পায়। তাও সবসময় চেষ্টা করে বাদলকে খুশি রাখার। আজ রেশমি একটা ফেক আইডি খুলল। বাদল রাতে গল্প লেখা শেষ করে পোস্ট করতেই ফেক আইডি দিয়ে রেশমি মেসেজ দিল। কেমন আছেন? ভালো, আপনি? আপনার গল্প পড়ে আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, এত কষ্ট কেন লুকিয়ে থাকে আপনার প্রত্যেক গল্পে? এত কষ্ট কেন আপনার? ও তেমন কিছু না। কাউকে ভালোবাসেন? না কাউকে ভালোবাসেন, না কেউ ছেড়ে চলে গেছে? ভালোবাসি, ছেড়েও যায়নি। যদি কিছু মনে না করেন তাহলে জানতে পারি কে সে? উনিই আমার স্ত্রী, যাকে আমি ভালোবাসতাম, এখনো হয়তো বাসি, কিন্তু আমার কোনো অনুভূতি নেই কারো জন্য। ও আচ্ছা। জি, আর আমি তার সাথে আর কয়েক মাস থাকবো। যাই হোক, বাদ দেন। বাদলের এই কথা শুনে ভীষণ কষ্ট হতে শুরু করলো। কিছু না বলে এফবি থেকে বের হয়ে আসলাম। কি করে বাদলের কাছে ক্ষমা চাওয়া যায় সেসব ভাবছি, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ভাবলাম ওকে আমি সবার সামনে অপমান করেছি, সবার সামনেই ক্ষমা চাইব।
আমার জীবনে ভালোবাসা এরকম কিছুই নেই। আর ঈশাকেও কষ্ট দেব না আমি, তাই রেশমির কথা ভাবার কোনো প্রশ্নই আসে না। কালকে কলেজে গিয়ে সব ঠিক করতে হবে। ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। আজ বাদল ঘুম থেকে ওঠেনি। আমি বাদলের রুমের সামনে গিয়ে ওকে ডাকতে শুরু করলাম। বাদল, এই বাদল, ওঠো। রুমের দরজা খোলা রেখেই ঘুমাই। রুমে গিয়ে বাদলের মাথায় হাত দিতেই দেখি ওর ভীষণ জ্বর। মাথায় জলপট্টি দিয়ে ওর পাশে বসে রইলাম। ঘুম ভাঙতেই দেখলাম রেশমি আমার পাশে বসে আছে। উঠতে যাব, কিন্তু গায়ে সেই শক্তি পাচ্ছি না, কথাও বলতে পারছি না, ভীষণ গলা ব্যথা করছে। রেশমি আমাকে উঠতে দেখে আমাকে তুলে বসালো। আমি রেশমিকে জাস্ট সহ্য করতে পারছিলাম না। উফ, আমি ওকে সরাতেও বলতে পারছিলাম না। ঔষধ খাইয়ে দিলাম বাদলকে, তারপর একটু বাইরে আসলাম। ঈশার কল আসলো। আমি ফোন ধরতেই ও বলতে শুরু করলো, বাবু, কলেজে আসবে না? লেট হচ্ছে তো, আমি নিতে আসবো তোমাকে। আসলে একটু খারাপ লাগছে, আজ মনে হয় কলেজ যেতে পারবো না। একটু থাক, আমি আসছি। আরে না, তেমন কিছু হয়নি রে, আসতে হবে না, এমনি ঠিক হয়ে যাব। চুপ করতে বলেছি না তোকে? আমি আসছি, ফোন রাখ তুই এখন, আর রেস্ট নে। তেমন কিছু। ঈশা ফোন কেটে দিল। বাদলের জন্য স্যুপ বানালাম, ওকে খাইয়ে দিতে গেলাম। স্যুপ ওর সামনে ধরতেই, ছি ছি ম্যাডাম, আপনি এসব কি করছেন? চাকরকে কেউ খাইয়ে দেয়? প্লিজ এসব করবেন না। বাদল প্লিজ দেখো, তুমি এখন অসুস্থ, আমাকে যা শাস্তি দেওয়ার পরে দিও, এখন খেয়ে নাও প্লিজ। কিসের শাস্তি? প্লিজ এসব বাদ দিয়ে আপনি নিচে যান, আমি আসছি। ঠিক আছে। আমি কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল। আমি বুঝলাম যে ঈশা এসেছে। রেশমি চলে গেল দরজা খুলতে। নিচে গিয়ে দরজা খুলে দিলাম। আরে ঈশা, তুই এখন? বাদল কই? ওপরে। বাদলের রুমে চলে গেলাম। তোকে আশা লাগবে এই সামান্য একটা ব্যাপারের জন্য? অনেক বড় ব্যাপার এটা আমার জন্য, বেশি কথা বললে একদম খবর আছে তোর। জ্বর কিভাবে আসলো তোর? আজব মেয়ে, কখন তুই কখন তুমি বলে কিচ্ছু বুঝি না। আমার জান আমাকেই বকা দিচ্ছে। সরি বাবুটা, নাও খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না। এক্ষুনি মাথা ফাটাবো তোর আর একটা কথা বললে। আমি সাথে খাবার এনেছি, হা কর। কি হলো? ভালো করে না বললে খাবো না। বাবু, আহা করো, খাও। বাদলকে একটু খাইয়ে দিতেই বাদল আমাকে খাইয়ে দিল। একটু স্যুপ খাইয়ে দে। রেশমি স্যুপ রেখে চলে গিয়েছিল। আচ্ছা নাও। রেশমি দূরে দাঁড়িয়ে এসব দেখছে। এত কষ্ট হচ্ছে তার, যেন কেউ ছুরি দিয়ে তার কলিজা ফালাফালা করছে। আজ এই জায়গায় তার আর থাকার কথা ছিল, কিন্তু বাদল যখন স্যুপটা খেলো, রেশমিরই একটু ভালো লাগলো। তিনজনের কেউই আজকে আর কলেজে গেল না। আজ নাই যে একা একা কলেজে এসে কাউকেই দেখতে পেল না। বাদল অসুস্থ শুনে রেশমির বাসায় আসলো নাইস। কিছু সময় কাটিয়ে আবার চলে গেল। ঈশা একেবারে রাতে বাদলকে খাইয়ে দিয়ে সেখানেই থেকে যেতে চাইলো, কিন্তু বাদল থাকতে দিল না, কারণ ঈশার মা চিন্তা করবে। বাদল জোর করে ঈশাকে বাড়িতে পাঠিয়ে দিল। পরের দিন বাদল একটু সুস্থ। ঘুম থেকে উঠেই দেখি রেশমি পাশে বসে ঘুমিয়ে আছে। অনেক সুন্দর লাগছে ঘুমন্ত রেশমিকে দেখে। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে উঠে নাস্তা বানিয়ে ডাকলাম। তুমি না অসুস্থ, এসব কেন করতে গেছো? আমাকে বললি পারতে। দেখুন ম্যাডাম, আমি আপনার কাজের লোক, আপনার কাজ আমাকেই করতে হবে। আর হ্যাঁ, আজ আমি সুস্থ হয়ে গেছি। কিছু বলতে পারলাম না। দুইজনে রেডি হয়ে কলেজে চলে গেল। ক্লাস শেষ হয়ে গেল স্বাভাবিকভাবে। রেশমি আজ কারোর সাথে কথা বলেনি, কিভাবে ক্ষমা চাইবে ভাবতে ভাবতে কলেজ শেষ হয়ে গেল। দুইজনেই বাসায় চলে আসলো। বাদল খাবার রেডি করে রেশমিকে ডাকলো। রেশমি গেল না, বাদল খেয়ে রুমে চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় বাদলের রুমে রেশমি আসলো। আমি একটু বান্ধবীর রসে যাচ্ছি বাদল, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা। রেশমি তার বান্ধবীদের বাসায় চলে গেল। কাল কলেজে যায়নি, আর সামনের মাসে এক্সাম, তাই নোটগুলো নেওয়াটা অনেক জরুরি। একটু দেরি হয়ে গেল। রেশমি তার বান্ধবীদের বাসা থেকে বের হয়ে গাড়িটা স্টার্ট দিতে দেখে গাড়ি খারাপ হয়ে গেছে।
এত রাতে কোনো উপায় না পেয়ে হাঁটতে শুরু করে দিল। বাসা বেশি দূরে না, মোড়ের কাছে আসতেই রনি আর তার বন্ধুরা রেশমিকে ঘিরে ধরে জোর করে গাড়িতে তুলছে। দেখো রনি, আমার পথ ছাড়ো। না ডার্লিং, আজ তোমায় ছাড়ছি না। সেদিন বাদলের জন্য বেঁচে গেছিলে, কিন্তু আজ কেউ নেই। তোমার গাড়ি এত কষ্ট করে নষ্ট করলাম, আর তোমাকে না নিয়ে চলে যাব ভাবলে কি করে? রনিকে পাশ কাটিয়ে চলে যাব, ঠিক তখনই পেছন থেকে রনি পিছন থেকে রেশমির হাতটা টেনে ধরল। এদিকে বাড়িতে বাদলের চিন্তায় হাতে শুরু করলো। এত সময় তো লাগার কথা না। বাদল চিন্তায় বের হলো রেশমিকে বান্ধবীর বাসা থেকে আনার জন্য। একটু আসতেই দূর থেকে দেখতে পেল একটা মেয়ে আর কয়েকজন ছেলে। কাছে যেতেই দেখলো রেশমি, রনি আর তার বন্ধুরা। এখান থেকে চলে যা বাদল, আজ কিন্তু বাঁচবি না। চুপচাপ সেখান থেকে পেছন ফিরে চলে আসছে। প্লিজ বাদল, আমায় একা ফেলে যেও না। দেখছিস, তোর স্বামীও তোকে চায় না। ওঠ গাড়িতে। আমি একটু দূরে গিয়ে কয়েকজন মানুষকে ডেকে আনলাম। আসলে আমার শরীর ভালো ছিল না, তাই একা অত মানুষের সাথে পেরে উঠব না। আমাকে এত মানুষ আনতে দেখে রনি আর তার বন্ধুরা গাড়ি করে সেখান থেকে চলে গেল। পাঠকগণ এতক্ষণ ভেবেই ফেলেছেন বাদল বাড়িতে চলে আসলো। ওরা রেশমিকে নিয়ে চলে গেল। সবাই মিলে রেশমিকে একটা বাড়িতে নিয়ে গেল। আরো কত কি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাদল। ধন্যবাদের কিছুই নেই ম্যাডাম। আমি যতদিন আপনার চাকর, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার, তাই এর জন্য ধন্যবাদ দিতে হবে না। বাদলের কথা শুনে কান্না ভরা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। চলুন ম্যাডাম, বাসায় চলুন। বাসায় গিয়ে দুইজনে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে দুইজন কলেজে গেল। একটু আগেই গেছে, তাই তেমন কেউ আসেনি। কিন্তু ঈশা আর নাইজও আজকে আগে এসেছে। আস্তে আস্তে কলেজে ক্যাম্পাস ভরে গেল। এদিকে এসো তো বাদল। ম্যাডাম বলুন। ঈশার নাইসকেও নিয়ে এসো। কেন? যা বলছি তাই করো। আচ্ছা। সবাইকে নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো বাদল। আমি সাথে সাথে বাদলের পা চেপে ধরলাম। আমাকে প্লিজ ক্ষমা করে দাও বাদল। দেখো, তোমাকে আমি সবার সামনে অপমান করেছি, সবার সামনে তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি। প্লিজ বাদল, আমায় একবার সুযোগ দাও, একবার ক্ষমা করে দাও আমায়। পুরো ক্যাম্পাস আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে পারছি না। বাদলকে একটু ক্ষমা করে দিতে বল না নাইজা। ঈশা, তুই একটু বল না বাদলকে। প্লিজ ম্যাডাম, আমার পা ছাড়ুন, সবাই দেখছে। দেখো। একটু বড় এক রকমের জোর করেই পা ছাড়িয়ে ক্লাসে চলে আসলাম। পিছন পিছনে ঈশাও চলে আসলো। রেশমিকে আজ আর ক্লাসে দেখতে পেলাম না। ক্লাস শেষে বের হওয়ার সময় দেখি রেশমি সেখানেই বসে আছে। দেখে অনেক মায়া হলো, কিন্তু কিছু না বলে বাসায় চলে আসলাম। রাত হয়ে গেল, কিন্তু রেশমি আসার কোনো নামে নেই। অনেক চিন্তা হলো। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আমি আমার ভাড়া বাড়িতে চলে আসলাম। রেশমি কলেজে আসছে না, ওর বাবা মার কাছেও ও যায়নি। যদিও মুখে বলতাম যে রেশমিকে ঘৃণা করি, কিন্তু মনে মনে হয়তো ওকে ভালোবাসতাম। প্রতিদিন রেশমিকে খুঁজতাম, কিন্তু কোথাও কোনো সামান্য খোঁজ পেতাম না। মনে মনে নিজেকে দোষ দিতে শুরু করলাম। ভাবতে শুরু করলাম যে সেদিন হয়তো মেয়েটা মন থেকেই ক্ষমা চেয়েছিল। পুরো ক্লাস টাইম ক্যাম্পাসের মাঠেই বসে কান্না করছিল, তাও ক্ষমা করেনি। এখন রেশমির কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মেয়েটা রাগের বশে ভুল করে ফেলেছে, কিন্তু তাই বলে আমিও এটাই করে ফেললাম। নিজেকে চরম দোষী মনে হতে শুরু করলাম। 1 মাস কেটে গেল, তাও রেশমির কোনো দেখা নেই। নিজেকে পাগল পাগল ভাবতে শুরু করলাম। কলেজ যাওয়া বন্ধ করে দিলাম। কয়েকদিন যাবৎ কলেজেও যাচ্ছি না। এদিকে আজ ঈশা বাসায় আসলো। কলেজে কেন যাস না বাদল? কিছু না রে, এমনি। তুই রেশমিকে ভীষণ ভালোবাসিস, তাই না রে বাদল? কিছু না বলেই ঈশাকে ধরে কান্না করতে শুরু করলাম। আমি সেদিন বুঝেছিলাম তুই রেশমিকে যতই ঘৃণা করার কথা বলিস না কেন, তুই ওকে ভালোবাসিস। আমি তোকে ভালোবাসি সত্যি, কিন্তু তার থেকেও বড় হচ্ছে তোর খুশি থাকা। আমি কিছু চাইলে তুই ফেলতে পারবি না জানি, কিন্তু আজ আমার মনে হচ্ছে সেদিন যদি আমি তোর জীবনে না আসতাম
তাহলে এসব কিছুই হতো না, রেশমিও হারিয়ে যেত না। কিন্তু আমার মন বলছে রেশমি ফিরে আসবে, আর ও যখন আসবে আমি চাই না যে আমার জন্য সেখানে আবার কোনো ঝামেলা হোক। মানে? আমি তোর ভালোবাসা চেয়েছি সত্যি, কিন্তু তার থেকেও বেশি চাই তুই যাতে খুশি থাকিস। আজ রাতে আমি চলে যাচ্ছি বাদল, আবার দেখা হবে কিনা জানি না, তবে দূর থেকে তুই খুশি আছিস এটা ভেবে শান্তিতে থাকতে পারবো। চলে যাচ্ছিস মানে? হ্যাঁ বাদল, আজ রাতে ফ্লাইটে আমি বিদেশে চলে যাব, তোর সাথে একটু দেখা করতে আসলাম। পাগল নাকি তুই? যাস না প্লিজ। আমাকে যেতে হবে, সবকিছু রেডি। একটা কথা রাখবি আমার বাদল? কি? তুই রেশমাকে ক্ষমা করে দে, মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে। আর রাগ করে থেকে লাভ কি বল, ওর সাথেই সুখে থাক। আর হ্যাঁ, শেষবারের মতো তোকে একবার খাইয়ে দেই বাদল। ঈশার চোখে জল দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, আমিও কাঁদতে শুরু করলাম ওর সাথে। একটু পর আমাকে খাইয়ে দিয়ে চলে যেতে চাইল, আমিও ওর সাথে গেলাম। রাতের বেলা ঈশাকে একদম এয়ারপোর্টে ছেড়ে দিয়ে বাসায় আসলাম। আজ যেন আরো বেশি কষ্ট হচ্ছে, ঈশাও চলে গেল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আরো 7 দিন চলে গেল। রেশমির কন্ট্রাক্টের আর মাত্র 7 দিন বাকি আছে, কিন্তু আমি এখনো রেশমির কোনোই খোঁজ পাইনি। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে জানি না। কোন একজনের মাথায় হাত বুলিয়ে দেওয়াতে ঘুম ভাঙল আমার। চোখ খুলে দেখি আম্মু। আম্মু, তুমি এখানে কি করে আসলো? সেটা এখন সম্ভব না আম্মু। মায়ের সাথে বাড়িতে চলে আসলাম। বাবা আমাকে দেখেই জড়িয়ে ধরল। কিছুক্ষণ কথা বলে নিজের ঘরে চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবছি, মায়ের দেখা মেয়ের সাথেই বিয়ে করলে রেশমির কি হবে। এমন সময় মনে পড়ল 2 দিন পর কন্ট্রাক্টের শেষ দিন, ডিভোর্স হয়ে যাবে আমাদের। আর তাছাড়া আমি মাকে কষ্ট দিতে পারবো না। মায়ের দেখা মেয়ের সাথেই বিয়ে করে নেব, এসব ভাবছি। তখনই আমার ছোট বোন আমার ঘরে আসলো। তোর সাথে কথা নেই, আমাকে বলে থাকলে কি করে? রাগ করে না বোনটা আমার, চলে এসেছি তো। অতঃপর অনেকক্ষণ কথা বললাম হাদিকার সাথে। ভাইয়া, তোর হবু বউকে দেখতে কিন্তু সেই কিউট, তুই দেখলে পুরাই ক্রাশ খেয়ে যাবি। কিছুই আর বললাম না, খেতে চলে আসলাম। আর এদিকে হঠাৎ করে 2 দিন চলে গেল। অন্যদিকে মায়ের কথা মতো বিয়েটাও হয়ে গেল। আমি এখনো মেয়েকে দেখিনি। আসলে সেরকম কোনো ইচ্ছাই হয়নি। বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। একটু পরে ছোট বোনটা আসলো আমার কাছে। ভাইয়া, ভিতরে যা, ভাবি আর কতক্ষণ একা বসে থাকবে? যা। একরকমের ধাক্কা দিয়েই ঘরে ঢুকিয়ে দিল। আমি ঘরে ঢুকতেই দেখি বড় করে একটা ঘোমটা দিয়ে একটা মেয়ে খাটের উপর বসে আছে। আমি কাছে গিয়ে বসতেই মেয়েটা বাদল বলে ডাক দিল। আমি ডাক শুনে রীতিমতো ধাক্কা খেলাম। নিজেকে সামলিয়ে নিতেই মেয়েটা নিজের ঘোমটা সরাল। আমি মেয়েটার মুখের দিকে তাকাতেই 280 ভোল্টের শক খেয়ে লাফিয়ে মাটিতে পড়ে গেলাম। মেয়েটাকে দেখতে একদম পুরাই পরীর মতো, কিন্তু আমি শক খেলাম মেয়েটাকে দেখতে পরীর মতো সেই জন্য নয়। শক খাওয়ার কারণ হচ্ছে মেয়েটাই ছিল রেশমি। বাদলকে মাটি থেকে তুলে এনে খাটে বসালাম। প্লিজ বাদল, আমাকে ক্ষমা করে দাও। যদিও মনে মনে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম, তাও সেটা বললাম না। কেন বলবো? আরো কয়েকবার ডাকুক, তারপর বলবো। রাগ উঠে গেল। বাদলকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিলাম। তারপর ওর বুকের উপর চড়ে বসলাম। এই কুত্তা, মাফ করবি কিনা? এক্ষুনি শুরু হয়ে যাব। বল, অনেক কষ্ট দিয়েছিস। এই এই ছি ছি, এইসব কি করছেন? নামুন। বলবি কিনা বল। আচ্ছা, ক্ষমা করেছি, এবার তো নামো। না, নামবো না। এসব কি করে হলো? আর তুমি আমার বাসায় আসলে কিভাবে? সেদিন যখন আমি অতক্ষণ ধরে মাঠে বসে কান্না করার পরেও তুই আমার কথা শুনলি না, তখন আমি ওখান থেকে উঠে নিহার বাসায় চলে যাই। নিহা তোকে আগে থেকেই তোর পরিচয় জানতো, তোর বাসায় চিনত। আমি আমি সেদিন নিহার কাছে গিয়ে কান্না করি। তখন আমাকে নিহা বলে, তুই বাদলের মায়ের সাথে কথা বলে এসব ঠিক করতে পারিস। বাদল কখনো ওর মায়ের কথা ফেলবে না। তখন আমি ওর থেকে তোর বাসার ঠিকানা নিয়ে এখানে আসি।
তোর মাকে সব খুলে বলে ক্ষমা চাই, উনি ক্ষমাও করে দেন। তারপর এই 2 মাস আমি তোর মায়ের সাথেই ছিলাম। উনি আমাকে বলেছিলেন যে যেই দিন আমার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হবে সেই দিন আবার বিয়ে দেবে আমার তোর সাথে। আমিও এখানেই থাকতে শুরু করি, আর এর ভেতরে ঈশা সব জানতে পারে। তাই তো বলি, ঈশা কেন বলল যে রেশমি ফিরে আসবে, এই ব্যাপার। বাট ঈশা বিদেশ চলে গেছে। জানি আমি, ও পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসবে, কিন্তু এখন তোর খবর হবে। অনেক কষ্ট দিয়েছিস আমাকে। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। রেশমি আমার বুকে কিল ঘুষিয়ে মারতে শুরু করলো। আর তারপর এত ইতিহাস জেনে কি লাভ ভাই, গল্প তো শেষ।